เป็นกรรมการ F4হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে আপনাদের সবচেয়ে বেশি রিকোয়েস্ট করা ড্রামা F4। টানা 3 বছর ধরে এই ড্রামার রিকোয়েস্ট আমি আপনাদের কাছ থেকে পেয়েছি। অবশেষে আজ সেটা নিয়ে হাজির হলাম। এই ভিডিওটা আমি অন্য সব ভিডিওর চেয়ে অনেক যত্ন নিয়ে বানিয়েছি, তাই দিতে সময় লেগেছে একটু বেশি, কিন্তু কথা দিচ্ছি 1 সেকেন্ডও মিস করতে চাইবেন না। ড্রামার গল্পটা শহরের সবচেয়ে বড়লোক এক ছেলেকে ঘিরে, তার সঙ্গে আরো 3 জন বন্ধু, মোট 4 জনকে সবাই ডাকতো F4 নামে। পুরো স্কুল তাদের ভয়ে কাঁপতো। তারা যেদিন যাকে রেড কার্ড দিত সেদিনটা হয়ে উঠতো সেই স্টুডেন্টের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন। এর মধ্যে এক সাধারণ গরিব মেয়ে হঠাৎ পেয়ে যায় সে রেড কার্ড, আর সেখান থেকে শুরু হয় আসল গল্প। একটা গল্প যা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখবে। তো চলুন তাহলে শুরু করি। গল্পের শুরুতে আমরা ব্যাংককের একটা বড় হাই স্কুল দেখি। ক্লাসের মধ্যে গড়িয়া নামের একটা মেয়ে পড়াশোনা করছে। সে স্কলারশিপ নিয়ে এই স্কুলে এসেছে। ঠিক তখনই হানা নামের আরেকটা মেয়ে তার কাছে আসে। হানা গড়িয়াকে বলে যে সে আজকেই বিদেশ থেকে এসেছে। গড়িয়া তখন তাকে জানায় যে সে এখানে একটা স্কলারশিপ নিয়ে পড়তে এসেছে। হানা তাকে জিজ্ঞাসা করে আমরা কি বন্ধু হতে পারি? গড়িয়া খুশি হয়ে যায়। তখন হানা বলে তুমি কি আমাকে মানে একজন নতুন ছাত্রীকে কোনো উপদেশ দিবে? গড়িয়া তখন তাকে জানায় এই স্কুলের নতুন ছাত্রছাত্রীদের অনেক হেনস্থা করা হয়। এরপরই দেখা যায় একজন নতুন ছাত্রীর লকারে একটা লাল কার্ড রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে এই খবরটা একটা মেসেজের মাধ্যমে স্কুলের সব ছেলে মেয়ের কাছে চলে যায়। যার লকারে এই লাল কার্ডটা আছে, পুরো স্কুল তাকে ধরে অত্যাচার করতে শুরু করে। অন্য ছাত্রছাত্রীরা তার ফোন কেড়ে নিয়ে দৌড়ে পালায়। হানা অবাক হয়ে জিজ্ঞাসা করে শিক্ষকরাও কি তাদের আটকায় না? গড়িয়া দীর্ঘশ্বাস ফেলে বলে না, তাদের কেউ আটকাতে পারে না, এমনকি স্কুলের প্রিন্সিপালও না। যে ছাত্রীর লকারে লাল কার্ড ছিল তাকে জোর করে স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে মারধর করা হয়। এরপরের দৃশ্যে দেখা যায় F4 নামের 4 জন ছেলে স্টেডিয়ামে প্রবেশ করে। তাদের দেখে স্কুলের সব মেয়েরা খুশি হয়ে যায়। গড়িয়া আর হানা তখন স্টেডিয়ামে আসে। F4 এর নেতা টাইম একজন ছাত্রের হাত থেকে তার মোবাইলটা কেড়ে নেয় আর বলে তুই কি স্কুলের সুনাম নষ্ট করতে চাস? ছাত্রটি বলে আমি যে ভিডিওগুলো বানিয়েছি তাতে তোমাদের আসল চেহারা সবার সামনে বেরিয়ে আসবে। তাই মোবাইলটা দেখে হাসে আর বলে তুই কি এই ভিডিওগুলোর কথা বলছিস? ছাত্রটা দেখে যে তার মোবাইলের সব ভিডিও উধাও হয়ে গেছে। টাইম অহংকারের সাথে বলে আমাদের জন্য কোনো কিছুই কঠিন না। তখন সেই ছেলেটা রেগে টাইমকে খুশি মারে। এরপর টাইমও তাকে মারতে শুরু করে। F4 দলের একজন সদস্যের এই মারামারি ভালো লাগে না, তাই সে সেখান থেকে উঠে চলে যায়। এসব দেখে গড়িয়ার খুব রাগ হয়। সে ছাদের উপরে গিয়ে চিৎকার করে বলে এই স্কুলটা শুধু বাইরে থেকে সুন্দর, ভেতরে পচে গেছে। F4 এর সদস্যটি চলে গিয়েছিল যে গড়িয়ার কথা শুনতে পায় এবং মুচকি হাসে। পরের দৃশ্যে গড়িয়াকে তার পার্ট টাইম জবের জায়গায় দেখা যায়। তার মামা তাকে বলে আমি তোর F4 এর গল্প বিশ্বাস করি না। আমি খোঁজ নিয়ে জেনেছি F4 এর ছেলেগুলো আসলে অনেক ভালো। তাদের নেতা টাইম একটা ব্যবসায়ী পরিবারের ছেলে। সে পড়াশোনায় এবং খেলাধুলা দুটোতেই দারুণ। গড়িয়া এই কথা শুনে বলে সে তো ক্লাসে আসে না, তাহলে কিভাবে পাশ করে? এরপর গড়িয়া বলে দ্বিতীয় জন হলো এমজে, যে একটা দুর্দান্ত দুষ্টু ছেলে এবং তাকে বেশিরভাগ সময় বারে দেখা যায়। এমজে একটা মাফিয়া। তৃতীয় জন হলো কেভিন, যাদের পারিবারিক স্বাস্থ্য ব্যবসার ব্যবসা চলছে। সে একটা প্লে বয়, মেয়েদের সাথে ফ্লার্ট করা তার পছন্দ। আর শেষ জন হলো রেন, যে থাইল্যান্ডের একজন বিখ্যাত ব্যবসায়ীর ছেলে। সে বাকি F4 সদস্যদের থেকে আলাদা, কিন্তু তারা যখন কোনো খারাপ কাজ করে তখন রেন তাদের কিছুই বলে না। তারা সবাই অনেক ধনী পরিবারের ছেলে, তাই ডোনেশন দিয়ে স্কুলকে তারা নিজেদের মতো চালায়। এরপর গড়িয়াকে তার পরিবারের সাথে দেখা যায়। তার মা বলে আমরা অনেক খুশি যে আমাদের মেয়ে এত বড় একটা স্কুলে পড়ছে। কে জানে হয়তো সেখানে কোনো সুদর্শন আর ধনী ছেলে তোর সাথে দেখা করতে আসবে। এরপর আমরা মীরা নামের একজন মেয়েকে দেখতে পাই, যে ছাত্রদের উৎসাহিত করার জন্য বলে নিজের স্ট্যাটাস ভুলে যাও এবং নিজের স্বপ্নকে অনুসরণ করো। গড়িয়া বলে আমি মীরার উপদেশ মেনে এই স্কুলে ভর্তি হয়েছে, কিন্তু এখানে তো কিছুই বিশেষ নেই। অন্যদিকে হানা গড়িয়াকে বলে আমরাও এভাবে ছাত্রছাত্রীদের হেনস্থা করা পছন্দ করি না, কিন্তু তোমাকে ধন্যবাদ যে তুমি আমাকে সব বলে দিয়েছ, না হলে আমিও বিপদে পড়তে পারতাম। গড়িয়া বলে আমরা শুধু আমাদের পড়াশোনায় মন দেব। হানা এই কথায় রাজি হয়, কিন্তু যখন সে বাইরে যাচ্ছিল তখন টাইমের সাথে তার ধাক্কা লাগে। তার হাতের নুডলস টাইমের জুতোর উপরে পড়ে যায়। টাইম হানাকে বলে
ছেলের সাথে ফ্লার্ট করার এটাই কি তোর উপায়? হানা ক্ষমা চেয়ে বলে, আমি ইচ্ছা করে করিনি, আমি আপনাকে নতুন জুতো কিনে দেব। টাইম বলে, এই জুতো জোড়া প্যারিস থেকে এসেছে, এটা কেনার সামর্থ্য কি তোর আছে? তখন এমজে বলে, এত মিষ্টি একটা মেয়েকে ভয় দেখাস না। হানা অনুনয় করে বলে, দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আপনি যা বলবেন আমি তাই করব। সব ছাত্রছাত্রী তখন বলে ওঠে, তোমার জিভ দিয়ে তার জুতো পরিষ্কার করো। টাইম তখন বলে, তুই এটা করতে পারিস, যদি এটা করিস তাহলে আমি তোকে ক্ষমা করে দেব। সব ছাত্রছাত্রী হাততালি দিতে শুরু করে। গড়িয়া রেগে গিয়ে টাইমের কাছে আসে এবং সে বলে, সে ইচ্ছা করে এটা করেনি, দয়া করে তাকে ক্ষমা করে দিন। টাইম জিজ্ঞাসা করে, তুই কি আমাকে আদেশ দিচ্ছিস? গড়িয়া অস্বীকার করে। টাইম বলে, ঠিক আছে, আমি তোর আদেশ মেনে নিলাম। এরপর সে হানাকে বলে, তোর মতো একজন বন্ধু পাওয়া অনেক ভাগ্যের। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন গড়িয়ার লোকারে একটা লাল কার্ড দেখা যায়। এটা দেখে গড়িয়া অসুস্থতার অজুহাত দেখিয়ে স্কুলের ডাক্তারের কাছে চলে যায়। আরো দুজন ছাত্র তাকে বিরক্ত করার জন্য সেখানে আসে। ডাক্তার যখন তাদের পরীক্ষা করছেন তখন গড়িয়া সেখান থেকে দৌড়ে পালায়, কিন্তু ছাত্ররা তার উপরে জল ছোড়ে। তখন সে ছাদের উপরে গিয়ে চিৎকার করতে শুরু করে। রেন তাকে বলে, তুমি আসার আগে এখানে অনেক শান্ত ছিল। ঠিক তখনই কয়েকজন মেয়ে সেখানে আসে, তাই রেন তাকে ধরে লুকিয়ে রাখে। মেয়েরা রেনকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো মেয়েকে দেখেছো? রেন মিথ্যা বলে, না। মেয়েরা চলে গেলে রেন গড়িয়াকে বলে, স্কুল শেষ না হওয়া পর্যন্ত তুমি এখানে থাকতে পারো, কিন্তু চিৎকার করতে পারবে না। এরপর গড়িয়া সন্ধ্যা পর্যন্ত সেখানে লুকিয়ে থাকে। রাতে যখন সে তার জিনিসপত্র নিতে লকারে যায় তখন কিছু ছেলে তাকে বিরক্ত করতে এবং তার ভিডিও বানাতে শুরু করে। ঠিক তখনই রেন সেখানে আসে এবং ছেলেদের বলে, চলে যা। গড়িয়া তখন কাঁদছে, তাই রেন তাকে বলে, বাড়ি চলে যাও। সে বলে, ওই ছেলেগুলো হয়তো বাইরে অপেক্ষা করছে। তাই রেন একটা লাইটার নিয়ে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়। এরপর সে গড়িয়াকে বলে, এখন তুমি নিরাপদ, কারণ অ্যালার্মের কারণে ছেলেগুলো ভয় পেয়ে পালিয়ে গেছে। বাড়ি এসে গড়িয়া নিজের ঘরে নিজেকে আটকে রাখে, কিন্তু তার মা দরজা খুলে ঘরে এসে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? গড়িয়া বলে, আমি স্কুলে আর পড়াশোনা করতে চাই না। তার মা বলে, তুমি অনেক শক্তিশালী, তোমার ভবিষ্যৎ তোমার হাতে, তাই শুধু সুদর্শন আর ধনী ছেলেদের কথা ভাবো। গড়িয়া বলে, টাকা সবকিছু না। তার মা উত্তর দেয়, টাকা দিয়ে তুমি একটা ভালো জীবন পাবে। ওদিকে টাইম ভাবে, রেন কেন ওই মেয়েটাকে সাহায্য করলো। এমজে বলে, তুমি এর আগে কোনো মেয়েকে লাল কার্ড দাওনি, তোমার এইসব এখানেই শেষ করা উচিত। ঠিক তখনই কাজের মেয়ে এসে টাইমকে বলে, তোমার মা সিঙ্গাপুর থেকে ফিরে এসেছেন। তাই টাইম সেখান থেকে চলে যায়। টাইমের মা একজন বিখ্যাত ব্যবসায়ী। তিনি টাইমকে বলেন, আমি শুনেছি তুমি স্কুলে ঝামেলা করেছো, তুমি একটা স্কুল সামলাতে পারো না, কিভাবে ব্যবসা করবে? অন্যদিকে আমরা দেখি গড়িয়ার মা তার জন্য নতুন জুতো কিনে এনেছেন। তার বাবা জুতোটা তাকে পরিয়ে দেন এবং বলেন, এখানে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ ভালো জুতো তোমার জন্য সৌভাগ্য বয়ে আনবে। পরের দিন যখন গড়িয়া তার নতুন জুতো পরে স্কুলে যায় তখন লকার থেকে কিছু নেওয়ার সময় কিছু একটা তার জুতোর উপরে পড়ে যায়। সে জুতোটা পরিষ্কার করার জন্য খুলে রাখে, আর তখনই কিছু ছাত্রছাত্রী সেটা নিয়ে দৌড়ে পালায়। এরপর গড়িয়া স্টেডিয়ামের দিকে যায়, সেখানে টাইম উপস্থিত ছিল। টাইম গড়িয়ার জুতোটা কেটে ডাস্টবিনে ফেলে দেয়। গড়িয়া খুব রেগে গিয়ে ডাস্টবিন থেকে জুতোটা বের করে পরে নেয়। টাইম তার কাছে এসে বলে, তুমি কি এটা এখনো পরবে? গড়িয়া তখন তাকে এমন একটা কিক দেয় যে সে অনেক দূরে ছিটকে পড়ে। গড়িয়া তাকে বলে, তুমি চাও আমি হাল ছেড়ে দেই, কিন্তু আমি হাল ছাড়বো না এবং আমরা তোমাদের সাথে লড়াই চালিয়ে যাব। এরপর এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। একটু পরে এমজে এবং কেভিন টাইমের কাছ থেকে একটা মেসেজ পায় যেখানে লেখা ছিল, আজ আমার স্কুলে আসতে দেরি হবে। এদিকে যখন গড়িয়া স্কুলের জন্য বের হয় তখন কিছু লোক তাকে অপহরণ করে। গড়িয়া ভাবে সবাই আমার সাথে খারাপ কিছু করতে যাচ্ছে, কিন্তু সেই লোকগুলো তার মেকআপ করতে শুরু করে এবং এরপর তাকে একটা রুমে রেখে চলে যায়। টাইম সেখানে আসে এবং বলে, একটু হাসো, আমি তোমার জন্য 5 মিলিয়ন খরচ করেছি। এরপর সে তাকে একটা গাড়ির চাবি দিয়ে বলে, কাল থেকে বাসে যেও না, এই গাড়িটা নিয়ে যেও। গড়িয়া তাকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও, এসব কেন করছো? টাইম বলে, আমার কাছে ক্ষমা চেয়ে একটা ভিডিও রেকর্ড করো আর এই সব জিনিস তোমার হয়ে যাবে। গড়িয়া বলে, আমি কেন ক্ষমা চাইবো? তোমার আমার কাছে ক্ষমা চাওয়া উচিত, আর তোমার এই দামি জিনিসগুলো আমার এর কোনো কিছুই চাই না। আমার আত্মসম্মান আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। গড়িয়া যখন চলে যেতে শুরু করে তখন টাইম জোর করে তাকে ধরে এবং বলে,
ভিডিও রেকর্ড করো। কিন্তু গড়িয়া তাকে আঘাত করে পালিয়ে যায়, কিন্তু টাইম তাকে ধরে ফেলে এবং বলে, বলো তোমার কত টাকা দরকার, 15 মিলিয়ন না 20 মিলিয়ন? তোমার যত টাকা দরকার আমি দেব। যখন তারা মারামারি করছিল তখন টাইমের মা সেখানে এসে পড়েন। তিনি গার্ডদের দিয়ে গড়িয়াকে বাড়ি থেকে বের করে দেন। পরের দৃশ্যে গড়িয়া যখন স্কুলে আসে তখন সব ছাত্রছাত্রীরা বোর্ডে তার সম্পর্কে অনেক বাজে কথা লিখে রেখেছে। ঠিক সেই মুহূর্তে তার মোবাইলে একটা মেসেজ আসে যেখানে লেখা ছিল গড়িয়ার 10 জনের বেশি বয়ফ্রেন্ড আছে। গড়িয়া এতটাই রেগে যায় যে সে সরাসরি ক্লাস থেকে ছাদে গিয়ে চিৎকার করতে শুরু করে। পরের দিন যখন হানা তার লকার খোলে তখন ভেতরে একটা লাল কার্ড দেখে সবাই তাকে ধরে স্টেডিয়ামে নিয়ে যায়। টাইমে একটা রেজোর্ট দিয়ে তার চুল কাটতে শুরু করে। ঠিক তখনই গড়িয়া সেখানে আসে। গড়িয়া টাইমকে বলে, তোমার যদি আমার সাথে সমস্যা থাকে তাহলে আমার বন্ধুকে কেন বিরক্ত করছো? টাইম তার কাছে আসে এবং বলে, যদি তুমি তোমার চুল কেটে ফেলো তাহলে আমি তোমাদের সবাইকে যেতে দেব। গড়িয়া তার কাছে যায় এবং বলে, তুমি একটা নষ্ট ছেলে। সে যখন চুল কাটতে যাচ্ছিল তখন রেন সেখানে এসে পৌঁছায় এবং গড়িয়া রক্ষা পায়। অন্যদিকে আমরা টাইমকে দেখতে পাই যে খুব রেগে আছে, কারণ সোশ্যাল মিডিয়ায় গড়িয়ার সমর্থক বেড়ে যাচ্ছিল। পরের দিন যখন গড়িয়া স্কুলে আসে সেই মেয়েগুলো তার কাছে আসে এবং ক্ষমা চেয়ে বলে, তুমি সবার চোখে একজন হিরো। আমরা F4 কে সমর্থন করে অনেক বড় ভুল করেছে। গড়িয়া তাদের ক্ষমা করে দেয়। মেয়েরা তাকে বলে, মীরা কালকে ফ্রান্স থেকে ফিরে এসছে আর তার আসার জন্য একটা পার্টির আয়োজন করা হয়েছে, তোমারও সেই পার্টিতে আসা উচিত। গড়িয়া বলে, আমার কাছে পার্টির জন্য কোনো পোশাক নেই। মেয়েরা বলে, তুমি যে কোনো সাধারণ পোশাক পরে আসতে পারো। যাই হোক, আমরা সবাই সাধারণ পোশাকে যাচ্ছি। অন্যদিকে 4 জন ছেলে মীরাকে বিমানবন্দর থেকে আনার জন্য এসেছে। মীরা আসার সাথে সাথে রেন দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এদিকে গড়িয়া এবং ক্যানিং পার্টিতে এসেছে। ঠিক তখনই সেই মেয়েগুলো এসে গড়িয়ার পোশাক নিয়ে মজা করতে শুরু করে। গড়িয়া তাদের জিজ্ঞাসা করে, তোমরা কি চাও? মেয়েরা বলে, তুমি আমাদের লেভেলের না। আমরা জানি তুমি ইচ্ছা করে রেনের সাথে ফ্ল্যাট করছো, কিন্তু রেনের তোমার চেয়েও ভালো গার্লফ্রেন্ড আছে যাকে আরো সুন্দর লাগে। এই কথা বলে তারা তার উপরে একটা প্লেট ফেলে দেয়। ঠিক তখনই রেন আসে এবং তাকে তার রুমালটা দিয়ে বলে, তুমি তোমার পোশাকটা পরিষ্কার করে নিতে পারো। এইসব দেখে মীরা এতটাই রেগে যায় যে সে একটা শ্যাম্পেনের বোতল নিয়ে সেই মেয়েগুলোর দিকে ছুঁড়ে মারে। মীরা গড়িয়াকে তার রুমে নিয়ে যায়। মীরা তাকে বলে, রেন আমাকে তোমার সম্পর্কে সবকিছু বলেছে, হয়তো সে তোমাকে পছন্দ করে। গড়িয়া মজা করে বলে, সে তো তোমার বয়ফ্রেন্ড তাই না? মীরা জিজ্ঞাসা করে, কে বলেছে? গড়িয়া বলে, সবাই তাই বলে। মীরা বলে, আমি সেই ভিডিওটা দেখেছি যেখানে তুমি টাইমকে মেরেছিলে, আমারও সেই সাহস নেই। পরের দৃশ্যে মীরা গড়িয়াকে সুন্দরভাবে সাজিয়ে পার্টিতে নিয়ে যায়। রেন তার কাছে আসে এবং বলে, তোমাকে খুব সুন্দর লাগছে। এই সব দেখে টাইম এতটাই রেগে যায় যে সে রেনকে জিজ্ঞাসা করে, আমি এই মেয়েটাকে লাল কার্ড দিয়েছি, তাহলে তুই কেন এখনো তাকে সাহায্য করছিস? মীরা মাঝে এসে টাইমকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু টাইম তাকেও ধাক্কা দেয়। এই দৃশ্য দেখে রেন এতটাই রেগে যায় যে সে টাইমকে মারতে শুরু করে। তারা অনেকক্ষণ মারামারি করে। এদিকে গড়িয়া টাইমকে থামাতে যায়, কিন্তু সে সরাসরি তার উপরে পড়ে যায় এবং তাদের দুর্ঘটনাবশত কিস হয়ে যায়। পরের দৃশ্যে টাইম তার বন্ধুদের বলে, গড়িয়া ইচ্ছে করে আমাকে চুমু খেয়েছে। সে বলে, আমি বুঝতে পারছি গড়িয়া কেমন ধরনের মেয়ে, সে চায় আমি তাকে তাড়া করি এবং আমি এমন একটা মেয়েকে খুব সহজে সামলাতে পারি। তাদের দুজন তাকে বলে, রেনের কাছে ক্ষমা চাও। টাইম বলে, আমি কেন ক্ষমা চাইবো? সে ক্ষমা চাইবে, কারণ এটা তার ভুল ছিল। যদি সে ক্ষমা না চায় তাহলে আমি তার সাথে আর কখনো কথা বলবো না। অন্যদিকে মীরা রেনকে বলে, তোমরা দুজন এখনো বাচ্চাদের মতো মারামারি করছো, তোমরা ছোটবেলায়ও এমন মারামারি করতে। তুমি কি চাও টাইম তোমার কাছে দুঃখ প্রকাশ করুক? রেন বলে, সে কখনো সরি বলবে না। ছোটবেলায় সবসময় আমাকে গিয়েই সরি বলতে হয়েছে, কিন্তু এখন তাকে বুঝতে হবে। এর বসে জিজ্ঞাসা করে, স্নাতকের পর তুমি কি করবে? মীরা বলে, আমার তোমাকে কিছু বলার আছে। পরের দিন গড়িয়া রেনের রুমালটা ফেরত দিতে ছাদে যায়, কিন্তু তাকে সেখানে খুঁজে পায় না। নিচে আসার পর কেভিন তাকে বলে, রেন এখন মীরার বাড়িতে আছে। তাই সে তার বাড়িতে যায়, কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। বাড়ি পৌঁছানোর পর সে দেখে রেন এবং মীরা একে অপরের সাথে তর্ক করছে। মীরা রেনকে বলে, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি এখন ফ্রান্সে যাব, আমাকে আমার স্বপ্ন পূরণ করতে হবে। রেন বলে, তুমি আমাকে সহ এখানে সবাইকে ছেড়ে যাচ্ছ? তুমি তো আমার অনুভূতির সম্পর্কে জানো। পরের দৃশ্য, গড়িয়া যখন বাসে করে স্কুলে যাচ্ছিল তখন সে সেখানে টাইমকে দেখতে পায়। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? টাইম বলে, আমি বাসে বসার অভিজ্ঞতা
নিতে চেয়েছিলাম। বাসটা খালি দেখে গড়িয়া তাকে জিজ্ঞাসা করে সবাই কোথায় গেল। টাইম চিৎকার করে বলে আমি এই বাসটা কিনে ফেলেছে। গড়িয়া তার উপর চিৎকার করতে যাচ্ছিল, তখন গড়িয়া দৌড়ে গিয়ে তাকে বলে বাসটা থামাও। টাইম বলে তোমার সমস্যা কি? গড়িয়া আবার তাকে বলে বাসটা থামাও, কিন্তু টাইম বাসটা থামাতে দিচ্ছিল না। ঠিক তখনই হঠাৎ একটা গাড়ি বাসের সামনে চলে আসে, বাসটা থেমে যায় এবং গড়িয়া নেমে যায়। টাইম যখন তার পেছনে আসে তখন একজন মেয়ে এসে তার মুখে জোরে কিক মারে। এই মেয়েটার নাম টিয়া এবং সে টাইমের বড় বোন। সে টাইমকে বলে তুমি এই মেয়েটাকে কেন বিরক্ত করছো? সে গড়িয়াকে তার গাড়িতে বসে তার কার্ডটা দেয় এবং বলে তোমার যখন ইচ্ছা আমাকে ফোন করতে পারো। টিয়া টাইমকে বলে আমি জানি তুমি খারাপ মানুষ নও, ওই মেয়েটাকে আর জ্বালিও না। টাইম তখন জিজ্ঞাসা করে তুমি এখানে কেন ফিরে এসেছো? টিয়া জানায় মা আমাকে একটা জরুরি কাজে পাঠিয়েছেন, তিনি তার ব্যবসা সারা এশিয়ায় ছড়িয়ে দিতে চান, তাই এখন থেকে সবকিছু আগের মতো থাকবে না, তোমারও বড় হওয়া উচিত। পরের দিন গড়িয়া যখন ছাদে যায় রেন সেখানে ছিল না, কিন্তু হঠাৎই রেন পেছন থেকে আসে। গড়িয়া তাকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো? রেন বলে ছোটবেলা থেকে আমি মীরার খুব কাছের মানুষ, মীরা যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন তাকে কেউ বদলাতে পারে না। আমি সব সময় ভেবেছিলাম আমি ওর সঙ্গেই থাকবো, কিন্তু এখন আমার এগিয়ে যাওয়ার সময় হয়েছে। সে আরো বলে মীরা তোমাকে তার বাড়িতে একটা উপহার দেওয়ার জন্য ডেকেছে। টাইম তাদের দুজনকে একসঙ্গে দেখছিল। রেন গড়িয়াকে মীরার বাড়িতে নিয়ে যায়। মীরা গড়িয়াকে সেই একই স্যান্ডেল উপহার দেয় যেটা সে পার্টিতে তাকে পরিয়েছিল। মীরার ঘরের মধ্যে গড়িয়া F4 এর ছোটবেলার অনেক ছবি দেখতে পায়। তখন গড়িয়া হাঁটু গেড়ে বসে মীরাকে বলে আমি রেনকে দুঃখী হিসেবে দেখতে পারছি না, তাই তুমি প্লিজ যেও না। মীরা বলে আমি যা করতে যাচ্ছি তা অনেকের মুখে হাসি নিয়ে আসবে, আর তাছাড়া রেন অনেক শক্তিশালী, সে নিজের যত্ন নিতে পারবে, আর আমি জানি তুমি রেনকে পছন্দ করো, তুমি যেমন আছো তেমনই থাকো। রেন বাইরের থেকে সব শুনছিল। গড়িয়া যখন চলে যেতে শুরু করে তখন রেন তার কাছে এসে বলে আমি কি তোমাকে মীরাকে অনুরোধ করতে বলেছিলাম? আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার তোমার নেই। গড়িয়া তাকে ধাক্কা দিয়ে বলে তুমি কি কখনো নিজের অনুভূতির কথা ভেবেছো? চেষ্টা না করেই হাল ছেড়ে দিয়েছো। রেন বলে আমি কি করতে পারি? গড়িয়া বলে মীরা যখন তার স্বপ্নের জন্য এত লড়াই করতে পারে তখন তুমি কেন পারো না? মীরার জন্য তোমার অনেক চেষ্টা করা উচিত, কিন্তু তুমি কিছুই করছো না। পরের দৃশ্যে সবাই মীরাকে বিদায় জানাতে এসেছে, কিন্তু রেন নেই। একটু পরে গড়িয়াও সেখানে পৌঁছায়। মীরা তাকে জড়িয়ে ধরে চলে যায়, কিন্তু তখনই দেখা যায় রেন পেছনে থেকে আসছে। গড়িয়া রেনকে বলে তুমি কি এখনো কিছু করবে না? রেন তার পাসপোর্ট দেখে বলে আমিও ফ্রান্সে যাচ্ছি, ফলাফল যাই হোক আমি অবশ্যই চেষ্টা করব। রেন গড়িয়ার কপালে কিস করে বলে তুমি আমাকে সাহস দিয়েছো। টাইম বলে তুমি এটা কিভাবে করতে পারো? যাওয়ার আগে আমাকে কিছু জানালে না? আমরা ছোটবেলার বন্ধু, আর তুমি আমাকে কিছু না বলেই চলে যাচ্ছ। রেন বলে নিজের খেয়াল রেখো। টাইম চিৎকার করে বলে আমি তো এখনো তোমার দুঃখ প্রকাশ করিনি, তোমাকে সরি বলিনি। রেন বলে সেটার প্রয়োজন নেই। সে টাইমকে জড়িয়ে ধরে বলে যদি কোনো সমস্যা হয় আমাকে জানিও। পরের দিন গড়িয়া আর হানা যখন দুপুরে খাবার খাচ্ছিল তখন কিছু মেয়ে এসে গড়িয়াকে বিরক্ত করে বলে এখন তো রেনও নেই তোমাকে বাঁচানোর জন্য। ঠিক তখনই হঠাৎ করে একটা ডিসপ্লে স্ক্রিনে টাইম আসে এবং একটা ঘোষণা করে। গড়িয়া পুরোপুরি অবাক হয়ে যায়। টাইম বলে শনিবার দুপুর 1টায় ক্লক টাওয়ারে এসো। গড়িয়া আমার শুধু এটুকুই বলার ছিল। হানা বলে টাইম কি তোমাকে ডেটে যেতে বলছে? গড়িয়া বলে এটা নিশ্চয়ই আমাকে বিরক্ত করার নতুন কোনো উপায়। অন্যদিকে টাইম ক্লক টাওয়ারের কাছে গড়িয়ার জন্য অপেক্ষা করছিল। গড়িয়া যখন সেখানে পৌঁছায় তখন দেখে টাইম বৃষ্টিতে ভিজে যাচ্ছে। গড়িয়া তাকে একটা ছাতা দেয়। টাইম ছাতাটা ফেলে দিয়ে বলে আমি আমার জীবনে কখনো কারোর জন্য অপেক্ষা করিনি। গড়িয়া বলে আমি কি তোমাকে অপেক্ষা করতে বলেছিলাম? আর এখানে না দাঁড়িয়ে অন্য কোথাও তো দাঁড়াতে পারতে যাতে বৃষ্টিতে না ভিজতে। তুমি একটা মাথা মোটা। টাইম বলে তুমি একটা মাথা মোটা। এভাবেই তারা দুজন ঝগড়া শুরু করে। বৃষ্টিতে ভেজার কারণে টাইমের জ্বর আসে, তাই গড়িয়া তাকে নিজের তোয়ালেটা দেয়। এরপর গড়িয়া তাকে রাতের খাবারের জন্য একটা রেস্তোরাঁয় নিয়ে যায়, কিন্তু সেখানকার দাম দেখে সে দৌড়ে পালায়। গড়িয়া বলে চলো অন্য কোথাও যাই। টাইম বলে আমার খুব খিদে পেয়েছে, যদি তুমি বিল না দাও তাহলে আমি নিজে দেব। ঠিক তখনই সেখানকার দরজা বন্ধ হয়ে যায়। গড়িয়া চিৎকার করে ডাকে, কিন্তু কেউ দরজা খুলতে আসে না। তার ফোনটা ভেঙে গিয়েছিল আর টাইমের ফোনের ব্যাটারিও শেষ। টাইম যখন গড়িয়ার কাছে আসে সে দেখে তার খুব জ্বর, তাই গড়িয়া জোর করে তাকে ওষুধ খাওয়ায় এবং মাথায় জলপট্টি দিয়ে তার যত্ন নেয়। টাইম গড়িয়াকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করে। গড়িয়া বলে আমরা খুব গরিব এবং এই সময় আমি বাড়িতে না থাকায় সবাই চিন্তা করছে।
গড়িয়া টাইমকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে আর টাইম বলে আমার পরিবারের কোনো চিন্তা নেই, আমি কয়েকদিন না থাকলেও তাদের কিছু যায় আসে না। গড়িয়া জিজ্ঞাসা করে তুমি কেন মানুষকে লাল কার্ড দিয়ে বিরক্ত করো? টাইম বলে আজ থেকে আমি তোমার জন্য লাল কার্ড বাতিল করে দিলাম। এরপর টাইম উঠে দেখতে যায় যে গড়িয়া ঘুমিয়ে পড়েছে কিনা, তারপর সে ফিরে এসে তার পায়ের কাছে ঘুমিয়ে পড়ে। তখনই একজন মহিলা সেখানে আসে, তাই তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। পরের দৃশ্যে টাইম গড়িয়াকে বাড়িতে নামাতে আসে এবং জিজ্ঞাসা করে তুমি কি F4 এর সাথে ডেটে গিয়েছিলে? গড়িয়া বলে এটাকে ডেট বলা যায় না। টাইম তাকে জিজ্ঞাসা করে তুমি কি আবার বাইরে যেতে চাও? কিন্তু গড়িয়া রাজি হয় না। যখন সে ভেতরে যাচ্ছিল তখন কেউ গড়িয়ার ছবি তুলছিল। গড়িয়া ভেতরে গেলে সবাই তাকে জিজ্ঞাসা করে এত সকলে কোথায় গিয়েছিলে? তার বাবা কিছু একটা লুকানোর চেষ্টা করছিলেন। গড়িয়া জিজ্ঞাসা করে কি হয়েছে? তার মা জানায় তোর বাবার কারো কাছ থেকে ধার নিয়েছেন টাকা আর আমাদের বলেননি। যখন গড়িয়া টাকার পরিমাণ শোনে তখন সে অবাক হয়ে যায়, কারণ এটা অনেক বেশি ছিল। যখন সে তার পাসবুক দেখে তখন জানতে পারে তার অ্যাকাউন্টে খুব বেশি টাকা নেই। তাই সে সেই লোকগুলোর কাছে যায় যাদের কাছ থেকে তার বাবা ধার নিয়েছিলেন। গড়িয়া বলে আমার কাছে এখন শুধু অল্প টাকা আছে, বাকিটা আমি পরে দেব। সেখানে লোকটি বলে টাকা রোজগারের আমাদের কাছে একটা সহজ উপায় আছে। তারা গড়িয়াকে একটা পোশাক পরিয়ে কিছু লোকের সাথে বসিয়ে দেয়। সেখানকার একজন গ্রাহক গড়িয়ার কাছে আসার চেষ্টা করে, তখন সে তাকে এমন এক কিক দেয় যে সে অনেক দূরে ছিটকে পড়ে। সে সেখানকার লোকগুলোকে বলে তোমাদের বসকে বলো আমি টাকা শোধ করার জন্য অন্য উপায় খুঁজে বের করব, আমি বেকার কাজ করতে চাই না। পরের দিন হানা এসে তাকে একটা ভিডিও দেখায় যেখানে টাইম গড়িয়াকে বাড়ি নামাতে গিয়েছিল। হানা তাকে জিজ্ঞাসা করে তুমি কি টাইমের সাথে প্রেম করছো? গড়িয়া অস্বীকার করে। ঠিক তখনই টাইম সেখানে আসে এবং বলে গড়িয়া আর আমি প্রেম করলে কারো কোনো সমস্যা আছে কি? সে আরো বলে আর তাছাড়া আমি গড়িয়া লাল কার্ড বাতিল করে দিয়েছে। এরপর পুরো স্কুলে ভাইরাল হয়ে যায় যে গড়িয়া আর টাইম একসাথে ঘুরছে এবং সবাই তাদের ছবি তুলতে শুরু করে। কেভিন তাকে থামিয়ে বলে আমাদের ভয় পাওয়ার দরকার নেই। এমজে টাইমকে জিজ্ঞাসা করে তোমরা দুজন কি সত্যি ডেটে গিয়েছিলে? গড়িয়া না বলতে যাচ্ছিল, তখন টাইম বলে সত্যিটা বলো। গড়িয়া বলে তুমি জোর করে আমাকে ডেটে নিয়ে গিয়েছিলে। গড়িয়া চলে যাওয়ার পর কেভিন টাইমকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যিই গড়িয়ার ব্যাপারে সিরিয়াস? তোমরা দুজন খুব আলাদা এবং তোমার পরিবার কখনো মানবে না। তুমি তো জানো তোমার মা তোমার বোনকে জোর করে বিয়ে দিয়েছিল আর এইসব করার কারণে তুমিও ঝামেলায় পড়তে পারো। টাইম বলে আমি অবশ্যই চেষ্টা করব। এই বলে সে চলে যায়। অন্যদিকে কাজের মেয়েটি গড়িয়ার দেওয়া তোয়ালেটা দেখতে পায়। গড়িয়ার বাবা তার ফোনটা ঠিক করছিলেন। ঠিক তখনই দরজার ঘন্টা বেজে ওঠে। গড়িয়া দরজা খুলে দেখে বাইরে টাইম দাঁড়িয়ে আছে। গড়িয়া তাকে বাড়ি চলে যেতে বলে। তার বাবা যখন নামটা শোনেন তখন তিনি অবাক হয়ে যান। এরপর সবাই মিলে টাইমের যত্ন নেয়। তারা তাকে রাতের খাবার খাওয়ায় যেখানে সবাইকে তাদের দুঃখের গল্প বলতে বলা হয়। গড়িয়া বলে আমার গল্প সবচেয়ে দুঃখের, আমাকে আমার পড়াশোনার খরচ নিজে বহন করতে হয়, তার উপর আমার পরিবারের এত বড় ঋণ আছে। টাইম জানায় আমার জীবন বেশ ভালো, আমাদের সঙ্গে ডাইনিং টেবিলে কেউ কথা বলে না, আমরা খাবার খাওয়ার সময় একদম চুপ থাকি, সেখানে কেবল ব্যবসা নিয়ে আলোচনা হয়, এর বাইরে কোনো কথা হয় না। আমাদের বাড়িতে সেরা উপকরণ দিয়ে খাবার তৈরি হয়, কিন্তু আজকের রাতের খাবার ছিল পৃথিবীর সবচেয়ে সুস্বাদু। পরের দিন গড়িয়া যখন স্কুলে যায় তখন সবাই কিছু ছবি দেখছিল। এই ছবিগুলো সেই সময়কার যখন গড়িয়া বারে গিয়েছিল। ছবিগুলো দেখে গড়িয়া অবাক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে টাইম সেখানে আসে। সে গড়িয়াকে জিজ্ঞাসা করে এগুলো কি? গড়িয়া বলে এটা সত্যি নয়, কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। টাইম বলে আমাকে কি তোমার বোকা মনে হয়? আমি সব ছবি পরিষ্কার দেখতে পাচ্ছি, আমি ভেবেছিলাম তুমি ভালো মেয়ে। এরপর একটা ছবি দেখে সে জিজ্ঞাসা করে এটা তুমি তাই না? গড়িয়া বলে হ্যাঁ। এই কথা শুনে টাইম খুব রেগে যায়। সেখানে ছবিটা ছিঁড়ে ফেলে এবং চলে যায়। স্কুলের সব ছাত্রছাত্রী গড়িয়াকে অনেক বাজে কথা বলতে থাকে। অন্যদিকে এমজে বলে আমার মনে হয় গড়িয়া সত্যি বলছে। কেভিন বলে আমাদের খুঁজে বের করতে হবে কে এসব করছে। অন্যদিকে আমরা টাইমকে দেখি যে খুব দুঃখ নিয়ে বসে আছে। এমজে তাকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যিই সেই ছবিগুলো বিশ্বাস করেছিলে? কিন্তু টাইম কিছুই বলে না। এদিকে কেভিন ক্লাবের মেয়েদেরকে জিজ্ঞাসা করে এখানে কি কোনো সিসিটিভি ক্যামেরা আছে? মেয়েরা বলে এখানে সবকিছু গোপন রাখা হয়। কেভিন তাদের সেই ছবিগুলো দেখে জিজ্ঞাসা করে এই ছবিগুলো কিভাবে বাইরে ফাঁস হলো? মেয়েটি বলে আমি কিছুই জানি না। যখন ক্লাবের বস জানতে পারে যে এটা কেভিন মানে F4 এর সদস্য আর অনেক বড় লোক, তখন সে অবাক হয়ে যায়। কেভিন ক্লাবের মালিককে ছবিগুলোর সম্পর্কে জিজ্ঞাসা করে। মালিক কিছু বলতে রাজি হয় না। সে বলে আমরা কিছুই জানি না।
কেভিন বলে, সত্যিটা বলো, এটা তোমার ভালোর জন্য। যদি আমার পরিবার এর মধ্যে জড়িয়ে যায় তাহলে তোমরা সবাই বড় ঝামেলায় পড়বে। একেবারে টাইম এবং এমজে উপস্থিত ছিল। হানা সেখানে ছিল। সে খুব অদ্ভুত আচরণ করছিল। এমজে তাকে দেখে হানা একটা ড্রিঙ্কসের মধ্যে কিছু মিশিয়ে টাইমকে দেয়। টাইম সেটা পান করে। এরপর হানা লক্ষ্য করে যে টাইম ঘুমের মধ্যেও গড়িয়ার নাম বলছিল। এটা শুনে হানা খুব রেগে যায়। পরের দিন যখন গড়িয়া স্কুলে আসে তখন একজন মেয়ে তার চেয়ার ভেঙে দেয়। সে বলে, তুমি টাইমের সাথে ভালো করোনি। সবাই বলে, ওর লাল কার্ড বাতিল করা হয়েছে, ওর সাথে এমন করো না। মেয়েটি বলে, ও আমাদের টাইমের সাথে ঝামেলা করেছে, আমরা ওকে এভাবে যেতে দেব না। এরপর সে বলে, আমি এই কাজের জন্য টাইমের কাছ থেকে নিজে অনুমতি নেব। এরপর সে লাল কার্ড সম্পর্কে টাইমকে মেসেজ করে। উত্তর আসে, করে ফেলো। এই মেসেজটা টাইম পাঠায়নি, পাঠিয়েছিল হানা। এদিকে সব মেয়েরা মিলে গড়িয়ার ব্যাগ উল্টে ফেলে। তখনই ব্যাগের ভেতর থেকে একটা চাবি পাওয়া যায়। গড়িয়া বলে, এটা আমার বন্ধুর বাইকের চাবি, প্লিজ এটার কিছু করো না। কিন্তু তারা সবাই মিলে বাইকটা ভেঙে ফেলে। পরের দৃশ্যে কেভিন এমজির কাছে গিয়ে ক্লাবের মালিকের নাম বলে। এমজি বলে, আমার মনে হয় আমরা এই নামটা আগে শুনেছি। এরপর কেভিন টাইম সম্পর্কে জিজ্ঞাসা করে। এমজি বলে, গতকাল সে একটা মেয়ের সাথে ছিল। এরপর কোথায় গেল আমি জানি না। যখন আমি তাকে মেসেজ করলাম সে উত্তর দিল, আমি বাড়িতে আছি। কেভিন মেয়েটার সম্পর্কে জিজ্ঞাসা করে। এমজে জানায়, গড়িয়ার বন্ধু হানা, সে স্কুলে একরকম কিন্তু বাস্তবে অন্যরকম। এরপর তারা দুজন হানাকে নিয়ে তদন্ত করে। তারা জানতে পারে যে হানা হলো সেই ক্লাবের মালিকের মেয়ে। টাইম যখন ঘুম থেকে ওঠে তখন সে জিজ্ঞাসা করে, আমি এখানে কিভাবে আসলাম? হানা বলে, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তখন গড়িয়ার কথা মনে পড়ে। হানা বলে, গড়িয়াকে ভুলে যাও। সে জিজ্ঞাসা করে, আমার ফোন কোথায়? হানা বলে, গড়িয়া তোমার যোগ্য নয়। আমি তোমার যোগ্য হওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। আমি তোমার ব্যাপারে অনেক গবেষণা করেছি। টাইম জিজ্ঞাসা করে, তুমি কে? হানা বলে, আমাদের আগে দেখা হয়েছে। এরপরে একটা ফ্ল্যাশব্যাক দেখা যায় যখন তারা দুজন ছোট ছিল। তখন হানা টাইম পছন্দ করত, কিন্তু টাইম তাকে কুৎসিত বলে প্রত্যাখ্যান করেছিল। সে জানায়, টাইমের জন্য আমি নিজেকে পরিবর্তন করার জন্য কঠোর পরিশ্রম করেছি, আমি প্লাস্টিক সার্জারিও করেছি। সে আরো বলে, তোমার মনোযোগ পাওয়ার জন্য আমি তোমার সাথে ধাক্কা খেয়েছি, কিন্তু তোমার মনোযোগ শুধু গড়িয়ার দিকে ছিল। আমি তাকে অপমান করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু তুমি এখনো তার নাম বলছো? টাইম জিজ্ঞাসা করে, তুমি কেন এসব করলে? হানা বলে, আমি তোমাকে ভালোবাসি। টাইম বলে, তোমার আমাকে ঘৃণা করা উচিত, ভালোবাসা নয়। আমি গড়িয়াকে বেছে নেব। তুমি নিজেকে যতটাই পরিবর্তন করো না কেন তুমি কখনো গড়িয়া হতে পারবে না। তখন হানা তার ফোনটা দেখিয়ে বলে, যদি গড়িয়া পথের বাইরে চলে যায়। টাইম চমকে উঠে জিজ্ঞাসা করে, তুমি কি করেছো? সে তার ফোনটা চায়, কিন্তু হানা তাকে দেয় না। এরপর হানা তাকে হুমকি দেয় যে সে নিজেকে আঘাত করবে এবং সব দোষ টাইমের উপর পড়বে। টাইম তাকে বলে এমন না করতে, কিন্তু সে শুনতে রাজি ছিল না। টাইম তাকে থামিয়ে বলে, তোমার প্রথমে নিজেকে ভালোবাসা উচিত। অন্যদিকে সবাই গড়িয়ার বাইক এবং ফোন ভেঙে দিয়েছে। এরপর তারা বাইকটায় আগুন লাগিয়ে দেয়। একজন ছেলে গড়িয়াকে মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই টাইম সেখানে আসে এবং সবাইকে মারতে শুরু করে। গড়িয়ার মাথায় ঘুরছিল আর টাইম তাকে তুলে নিয়ে বলে, আমার আসতে দেরি হলো, দুঃখিত, আমি তোমাকে বিশ্বাস করি। এরপর টাইম গড়িয়াকে তার বাড়িতে নিয়ে যায়। সে গড়িয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি এখনো হানার কথা ভাবছো? গড়িয়া বলে, আমি বিশ্বাস করতে পারছি না যে হানা এমন কিছু করতে পারে। এরপর টাইম তার হাতে ওষুধ লাগাতে বলে, কিন্তু গড়িয়া টাইমের আঘাত দেখে বলে, প্রথমে আমি তোমার হাতে লাগাবো। টাইম অস্বীকার করে এবং বলে, আমি প্রথমে লাগাবো। এরপর টাইম বলে, এই ঘটনার কারণে আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে সবসময় আমার সঙ্গে থাকতে হবে। টাইম কথা বলতে থাকে, কিন্তু গড়িয়া ঘুমিয়ে পড়েছে। সে তার দিকে তাকিয়ে হাসে এবং সেখানেই বসে ঘুমিয়ে পড়ে। সকালে যখন গড়িয়া ঘুম থেকে ওঠে তখন টাইম সেখানে নেই। কাজের মেয়েটি এলে গড়িয়া ভয় পেয়ে যায়। কাজের মেয়েটি বলে, স্যার এখানে নেই, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। এরপর সে গড়িয়াকে নিয়ে গিয়ে বলে, যে বাইকটা পুড়িয়ে দেওয়া হয়েছিল স্যার সেটার মডেল জানতেন না, তিনি শুধু রংটা জানতেন, তাই সব মডেলের বাইক নিয়ে এসেছেন। তোমার যেটা ঠিক মনে হয় সেটা তুমি নিতে পারো। ঠিক তখনই টাইমের ফোন আসে। সে জিজ্ঞাসা করে, তুমি কি বাইক বেছে নিয়েছো? কিন্তু গড়িয়া বাইকটা নিতে রাজি হচ্ছিল না। তখন টাইম বলে, বাইকটা তোমার বন্ধুর ছিল, তাই তোমার এটা রাখা উচিত। তখন গড়িয়া জিজ্ঞাসা করে, তুমি এত সকালে কোথায় গিয়েছিলে? টাইম বলে, যারা তোমাকে
আমাকে গতকাল আঘাত করেছিল তাদের সবাইকে শিক্ষা দিতে গিয়েছিলাম। গড়িয়া বলে কোনো গুরুতর কিছু করো না। টাইম বলে আমি শুধু এমজেকে বলছিলাম ব্যাপারটা সামলাতে। তুমি একটা বাইক বেছে নাও এবং স্কুলে এসো, আর যদি বেছে নিতে না পারো তাহলে সব বাইক রেখে দিও। অন্যদিকে হানা তার জিনিসপত্র নিয়ে যাচ্ছিল, তখন গড়িয়া তার কাছে এসে বলে আমি শুনলাম তুমি স্কুল ছেড়ে চলে যাচ্ছ, আমার কাছে তোমার কিছু বলার নেই? হানা অস্বীকার করে চলে যায়। গড়িয়া বলে তুমি একেবারেই ভালো কাজ করনি, আমি তোমাকে ক্ষমা করতে পারি না। আমার কখনো মনে হয়নি যে আমাদের বন্ধুত্বটা মিথ্যা ছিল। তুমি কিছু না বলে চলে যাচ্ছ, আমি তোমাকে যেতে দেব না। কিন্তু হানা কিছুই বলে না এবং চুপচাপ চলে যায়। গড়িয়া যখন তার লকার দেখে সেখানে একটা দুঃখিত লেখা নোট লাগানো আছে। টাইম উপর থেকে সব দেখছিল। এরপর সে সবার সামনে ঘোষণা করে যদি কেউ আমার বান্ধবীকে বিরক্ত করে তার মানে তারা আমাকে বিরক্ত করছে। এই সব শুনে গড়িয়া এবং সবাই অবাক হয়ে যায়। গড়িয়া টাইমকে বলে নিজ থেকে কিছু ভেবে নিও না। টাইম বলে গতকাল আমি তোমাকে আমার বান্ধবী হতে বলেছিলাম এবং তুমি হ্যাঁ বলেছিলে। গড়িয়া বলে আমি কখন বললাম? আমার কিছুই মনে নেই। একটা ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে গড়িয়া যখন ঘুমিয়েছিল তখন টাইম তাকে জিজ্ঞাসা করেছিল এবং গড়িয়া ঘুমন্ত অবস্থায় হ্যাঁ বলেছিল। এবার টাইম বলে আমার অন্য কিছু করেছিলাম। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে তারা দুজন দুর্ঘটনা বশত কিছু করেছিল। গড়িয়া বেশ ভয় পেয়ে গিয়েছিল। সে জিজ্ঞাসা করে তুমি আমার সাথে কি করেছো? টাইম বলে আমি কিছু করিনি, তুমি করেছো। ঠিক তখনই রেন সেখানে আসে। টাইম এবং গড়িয়া তার দিকে তাকিয়ে থাকে। জেনও তাদের দিকে তাকাচ্ছিল। টাইম জেনকে বলে গড়িয়া আমার বান্ধবী। জেন বলে আমি তো খুব খুশি। পরের দৃশ্যে অ্যাসেম্বলি চলার সময় গড়িয়া তার ফোন চালু করার চেষ্টা করে কিন্তু সেটা চালু হচ্ছিল না। অ্যাসেম্বলির মাঝখানে টাইম শিক্ষককে ছুটি দিয়ে একটা ঘোষণা করে বলে গড়িয়া এখনই মিটিং হলের পেছনে এসো। বাইরে গিয়ে টাইম তাকে বলে আমি তোমাকে 83 বার ফোন করেছি। গড়িয়া জানায় আমার ফোনটা ভেঙে গেছে। টাইম তাকে একটা নতুন ফোন এনে দেয় কিন্তু গড়িয়া সেটা নিতে রাজি হয় না। গড়িয়া কিছুতেই রাজি হচ্ছিল না, তাই টাইম ফোনটা মাটিতে রেখে দেয় এবং বলে কারো যদি ফোনের দরকার হয় এখান থেকে নিয়ে যেও। এখন গড়িয়ার আর কোনো উপায় ছিল না, তাই সে ফোনটা নিয়ে নেয়। পরের দৃশ্য গড়িয়া জেনের রুমালটা ফেরত দিতে ছাদে যায়। গড়িয়া বলে তুমি বদলে গেছো, তুমি স্কেচ করাও বন্ধ করে দিয়েছো। জেন বলে আমার স্কেচ বুকটা কোথাও হারিয়ে গেছে। এরপর সে জিজ্ঞাসা করে টাইমের সাথে তোমার ডেট কেমন চলছে? গড়িয়া বলে আমরা কোনো সম্পর্কে নেই, টাইম নিজে এটা ঠিক করেছে। জেন বলে তুমি টাইমের পাশাপাশি আমার সাথেও ডেট করতে পারো, তাকে এটা জানানোর দরকার নেই। এই কথা শুনে গড়িয়া অবাক হয়ে যায়। তখন জেন হেসে বলে আমি মজা করছিলাম। পরের দৃশ্যে গড়িয়া বেশ চিন্তায় ছিল যখন সে তার ফোন দেখে টাইম তাকে ক্রমাগত মেসেজ পাঠাচ্ছিল। ক্যানিং জিজ্ঞাসা করে তুমি কি ডেটে যেতে চাও নাকি চাও না? গড়িয়া বলে যদি আমি ডেটে না যাই তাহলে টাইম আমাকে আরো বিরক্ত করবে। তাই ক্যানিং বলে শনিবারে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে চিড়িয়াখানায় যাচ্ছি, তুমি টাইমকেও সেখানে ডাকতে পারো। যখন গড়িয়া এই ব্যাপারে টাইমকে জিজ্ঞাসা করে তখন সে রাজি হয় না। তখন তার টাইমের কাছ থেকে একটা ফোন আসে। টাইম বলে ভালোবাসার সাথে আমাকে আসতে বলো। এই সব শুনে গড়িয়া খুব রেগে যায় কিন্তু সে ভালোবাসার সাথে বলে প্লিজ এসো। পরের দৃশ্যে গড়িয়া রেনের সঙ্গে দেখা করে। সে তাকে জিজ্ঞাসা করে ফ্রান্সে কি হয়েছে। রেন জানায় ফ্রান্সে আমাকে দেখে সে খুব খুশি হয়েছিল, আমাকে সেখানে পাঠানোর জন্য তোমাকে ধন্যবাদ। গড়িয়া বলে আমার বাস এসে গেছে এবং দৌড়ে পালায়। তার ফোনটা পড়ে যায়। অন্যদিকে জেন খুব রেগে ছবি আঁকছিল। ঠিক তখনই টাইম সেখানে আসে এবং ডেটে যাওয়ার জন্য মানুষ কেমন পোশাক পরে সেই সম্পর্কে জিজ্ঞাসা করে। জেন হাসতে শুরু করে এবং টাইমের জন্য একটা পোশাক বেছে দেয়। তখন সে সেখানে গড়িয়ার ফোনটা দেখতে পায়। রেন জানায় গড়িয়া আমার সাথে দেখা করতে এসেছিল, তাই তার ফোনটা ওখানে পড়ে গিয়েছিল। পরের দিন টাইম দোকানের বাইরে অপেক্ষা করছিল। গড়িয়া এসে তাকে বলে আজকে কিন্তু একদম রাগ করবে না। পশু দেখতে দেখতে টেসলা গড়িয়ার কাছে আসার চেষ্টা করে কিন্তু টাইম মাঝে এসে দাঁড়ায়। গড়িয়ার টাইমের মেজাজ ভালো করার চেষ্টা করে। গড়িয়ার টাইমকে জিজ্ঞাসা করে তোমার দিনটা কেমন ছিল? সে বলে টেসলা ছাড়া দিনটা ভালো ছিল। গড়িয়া তাকে ধন্যবাদ জানায় আর টাইম বলে আমি একজন ভালো প্রেমিক হওয়ার চেষ্টা করছি। আমি জানি আমরা জুটি নই, যখন আমি আত্মবিশ্বাসী হব তখন আবার জিজ্ঞাসা করব। এরপর তারা দুজন একটা সেলফি তোলে। টাইম গড়িয়াকে জিজ্ঞাসা করে তোমার ফোন কোথায়? গড়িয়া বলে হয়তো বাসে ফেলে এসেছে। টাইম আবার ফোনটা দেখে জিজ্ঞাসা করে তুমি কি কারোর সাথে দেখা করতে যাওনি? গড়িয়া বলে না। এরপর টাইম ওয়াশরুমে যায় এবং যাওয়ার পথে
সে ফোনে টেসলাকে বলতে শোনে ক্যানিং আমার ধরনের মেয়ে নয়, ওর বান্ধবী গড়িয়া খুব মিষ্টি। এটা শুনে টাইম জেগে গিয়ে টেসলাকে মারতে শুরু করে। ক্যানিং এবং গড়িয়া সেখানে আসে। গড়িয়া তাকে বলে তুমি নিজেকে একটু সামলাতে পারতে। টাইম বলে তুমি জানো কি বলেছে? গড়িয়া বলে যাই বলুক না কেন তাকে মারার কি দরকার ছিল। টাইম জেগে গিয়ে চলে যায়। তো স্কুলে একটা খবর ছড়িয়ে পড়ে মীরা একটা ছেলেকে পছন্দ করে। এটা দেখে গড়িয়া দৌড়ে চলে যায়। রেন তার সাথে দেখা করে বলে ফ্রান্সে যাওয়ার পর আমি কিছু জিনিস বুঝতে পেরেছি। মীরা আমাকে পছন্দ করে না, সে অন্য কাউকে পছন্দ করে। রেন ভাবে যে সে একজন অকেজ মানুষ, কিন্তু গড়িয়া বলে তুমি অকেজ নও, তুমি আমাকে বাঁচিয়েছিলে। টাইম তাদের দুজনকে একসঙ্গে দেখে খুব রেগে যায়। সে নিচে নামার সঙ্গে সঙ্গে একটা ছেলের সাথে ঝগড়া শুরু করে। এমজি এবং কেভিন একে অপরকে বলে যে যখন ও এই অবস্থায় থাকে তখন ওকে কেউ থামাতে পারে না। একটু পরে গড়িয়ে এসে টাইমকে থামায়। টাইম থেমে যায়, কিন্তু কেভিনকে বলে আজ থেকে F4 এর মাত্র 3 জন সদস্য থাকবে। জেনকে বের করে দিতে হবে, কারণ সে আমাকে গড়িয়ার বিষয়ে মিথ্যা বলেছে। সে নাকি তার সাথে দেখা করেছে। এমজে টাইমকে বলে জেন আমাদের বন্ধু। টাইম বলে আমি ওই ধরনের বন্ধু চাই না এবং তোরা দুজন ওর সাথে কথা বলবি না। এই বলে সে রেগে চলে যায়। গড়িয়া তাকে থামায়। তখন টাইম তাকে ফোনটা দিয়ে জিজ্ঞাসা করে কথা বলার মতো আর কিছু বাকি আছে? গড়িয়া টাইমকে বলে আমি ফোনের ব্যাপারে তোমাকে মিথ্যা বলেছি। যদি তোমার রাগ করতে হয় তাহলে আমার উপর করো, কেন অন্যদের উপর রাগ দেখাচ্ছ? জেন কি করেছে? এই সব শুনে টাইম আরো রেগে যায়। সে জিনিসপত্র ভাঙতে শুরু করে। সে বলে আমি ওকে F4 থেকে বের করে দেব না, শুধু বলো যে তুমি জেনকে ঘৃণা করো। সে বারবার গড়িয়াকে বলে বলো, কিন্তু গড়িয়া কিছুই বলে না। এই দেখে টাইম আরো রেগে যায়। সে গড়িয়ার উপর হাত তুলতে চায়, কিন্তু সে তা করে না। সে বলে আমি জানি তুমি আমাকে কখনো বেছে নেবে না। পরের দৃশ্যে আমরা টিয়াকে দেখি, যাকে স্কুলের প্রিন্সিপাল বলেন যে ছেলেকে টাইম মেরেছিল তার বাবা মা টাইমের বিরুদ্ধে মামলা করতে চান। টাইমের ম্যানেজার এসে বলে আমরা অন্য পক্ষের সাথে কথা বলছি, যদি তারা রাজি না হয় তাহলে ম্যাডাম নিজেই কথা বলবেন। অন্যদিকে টাইম তার ঘরে তালাবদ্ধ আছে। কাজের মেয়ে তাকে খাওয়ার জন্য বাইরে ডাকছে, কিন্তু সে দরজা খুলছে না। ঠিক তখনই তার মা দরজা ভেঙে ভেতরে যান। তিনি টাইমকে বলেন এবার তুমি অনেক বড় ক্ষতি করেছো, এত টাকা খরচ করার কারণে কোম্পানি প্রভাবিত হয়েছে। টাইম জিজ্ঞাসা করে তোমার চিন্তা আমাকে নিয়ে নাকি কোম্পানিকে নিয়ে? তার মা জিজ্ঞাসা করেন তুমি কি কোনো মেয়ের জন্য এসব করছো? টাইম বলে তুমি কি করতে যাচ্ছ? তিনি বলেন আমি এখনো কিছু করিনি, তাই আমাকে তোমার বোনের সাথে যা করতে হয়েছে সে একই কাজ তোমার সাথে করতে বাধ্য করো না। অন্যদিকে ক্যানিং তার প্রেমিক টেসলার সাথে সব ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু টেসলা তাকে কোনো উত্তর দেয় না। এদিকে জেন গড়িয়াকে বাইরে নিয়ে যায়। সে তাকে বলে তুমি আমাকে বেশ চিন্তায় ফেলে দিয়েছিলে, তাই আমি তোমাকে বাইরে নিয়ে এসেছি। এরপর তারা দুজন খুব মজা করে এবং অনেক খেলা খেলে। গড়িয়া বলে আজকে খুব মজা হয়েছে। জেন বলে তুমি টাইমের সাথেও ডেটে গিয়েছিলে তাই না? গড়িয়া বলে যখনই আমি ওর সাথে যাই তখনই কোনো না কোনো সমস্যা হয়। জেন বলে টাইমের কথা বলতে তোমাকে খুব খুশি মনে হচ্ছে। যদি তোমাকে আমার আর টাইমের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয় তাহলে কাকে বেছে নিবে? গড়িয়া কিছুই বলে না। সে তার ব্যাগ নিতে যায়, কিন্তু তার ফোনটা পড়ে যায়। ফোনটা ধরার চেষ্টা করার সময় তাদের দুজনের মাথা লেগে যায়। ঠিক সেখানেই গড়িয়া টেসলাকে অন্য কারোর সাথে দেখতে পায়। সে তার দিকে যেতে যাচ্ছিল, কিন্তু জেন তাকে থামায়। টেসলার বান্ধবী কেভিনকে দেখে খুশি হয়। কেভিন তাকে তার পছন্দের কিছু জিনিস দেয় এবং বলে আমি তোমাকে কেনাকাটায় সাহায্য করতে চাই। কিন্তু টেসলা বলে আমার বান্ধবী যাবে না, কিন্তু সে কেভিনের সাথে চলে যায়। টেসলা তাকে থামিয়ে বলে যদি ওকে তুমি কিস করো আমি তোমাকে ছাড়বো না। মেয়েটি বলে আমি তোমাকে ভয় পাই না এবং তার সাথে সম্পর্ক ভেঙে দেয়। টেসলা বাইরে আসে এবং ক্যানিং এর সাথে দেখা করে। ক্যানিং মেয়েটিকে ধন্যবাদ জানায় এবং চলে যায়। সে ক্যানিংকে তার বান্ধবী হিসেবে পরিচয় করিয়ে দেয়। টেসলা রেগে বলে F4 এর সব সদস্য নিচু শ্রেণীর মেয়েদের পছন্দ করে। টাইমও গড়িয়াকে পছন্দ করে। যখন আমি ওর সাথে কথা বলি তখন সে আমাকে মেরেছে। এই সব শুনে গড়িয়া খুব রেগে যায়। সে টেসলাকে জোরে একটা চড় মারে এবং বলে আমি গরিব তো কি হয়েছে, তুমি কখনো আমার প্রেমিক টাইমের মতো হতে পারবে না। সে তোমার থেকে অনেক ভালো। টাইমের সম্পর্কে আর কিছু বলবে না। এই শুনে রেন হাসে। তখন রেন টাইমকে ফোন করে। সে রেগে বাইরে যায়। এমজে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছিস? টাইম বলে রেন আমাকে স্কুলে ডেকেছে। এমজে কেভিনকেও ফোন করে। এখন তারা 4 জন স্টেডিয়ামে পৌঁছায়। টাইম রেনকে জিজ্ঞাসা করে আমাকে এখানে কেন ডেকেছিস? যদি গড়িয়ার ব্যাপারে কথা বলতে চাস তাহলে সে যোগ করে আমি আগ্রহী নই। আমি গড়িয়ার জন্য 4001 নম্বরটা হারাতে চাই না। F4 আমার আর গড়িয়া তোর।
জেন তাকে উস্কে দেওয়ার চেষ্টা করে বলে, গড়িয়া কখনো তোর ছিল না, আজ আমি ওকে পছন্দ করি, আমি ওকে প্রেম নিবেদন করেছি এবং ও হ্যাঁ বলেছে, এখন আমি ওর প্রেমিক। গড়িয়া মিষ্টি, কিন্তু আমি ওর সাথে কোনো সম্পর্কে জড়াতে চাই না এবং শুধু সময় কাটানোর জন্য ভালো। এই সব শুনে টাইম খুব রেগে যায়, তারা দুজন মারামারি শুরু করে। এদিকে গড়িয়ার টাইমকে একটা দুঃখিত মেসেজ টাইপ করছিল, কিন্তু তখনই তার টিয়ার কাছ থেকে একটা ফোন আসে। রেন টাইমকে বলে, তুমি তো গড়িয়াকে একটু পরোয়া করো না, তাহলে এত রাগ করছো কেন? টাইম বলে, গড়িয়া আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, আমি তাকে ভালোবাসি, তাই তার অপমান আমার সহ্য হয় না। এরপর রেন হাসে এবং বলে, আমি তোমাকে মিথ্যা বলেছি, যদি আমি এটা না করতাম তাহলে তুমি কখনো বলতে না যে তুমি গড়িয়াকে ভালোবাসো। এরপর সে জানায় গড়িয়াও তোমাকে ভালোবাসে, সে সবসময় তোমার ব্যাপারে কথা বলে। এই সব শুনে টাইম খুব খুশি হয়, এখন সবাই হাসতে শুরু করে। গড়িয়াও সেখানে আসে, তারা গড়িয়াকে বলে যে সব ঠিক আছে। জেন তাকে বলে, যাও আর টাইমের সাথে কথা বলো। গড়িয়া জিজ্ঞাসা করে, আমি ওর সাথে কি কথা বলবো? জেন বলে তুমি চিৎকার করেছিলে টাইম তোমার প্রেমিক। এখন সবাই হাসতে শুরু করে। টাইম গড়িয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি বলেছিলে যে আমি তোমার প্রেমিক? তখন গড়িয়া অস্বীকার করতে শুরু করে। এরপরে গড়িয়া টাইমের আঘাতের উপর ওষুধ লাগিয়ে বলে, টেসলার ঘটনার জন্য আমি দুঃখিত। সে বলে, তুমি নিশ্চয়ই আমার উপর রেগে আছো। টাইম বলে, আমি তোমার উপর কখনো রাগ করতে পারি না। এরপর সে তাকে স্টেডিয়ামের বাইরে নিয়ে যায় এবং সেখানে বসে সে বলে, আমি সবসময় ভয় পেতাম যে আমার পরিবার অনেক শক্তিশালী, কিন্তু তাদের মতো আমি নই। আমি সবসময় ভাবতাম যদি আমি স্কুলকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমি ব্যবসাকেও নিয়ন্ত্রণ করতে পারবো, কিন্তু যখন আমি তোমার সাথে দেখা করলাম তখন আমি নিজেকে ঘৃণা করতে শুরু করলাম। তুমি আমাকে পুরোপুরি বদলে দিয়েছো। আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর কারোর সাথে মারামারি করব না এবং কাউকে লাল কার্ডও দেব না। পরের দিন সকালে যখন গড়িয়া বাড়িতে পৌঁছায় তখন টাইমের মা সেখানে বসে আছেন। গড়িয়া তাকে হ্যালো বলে এবং জিজ্ঞাসা করে, আপনি এখানে কেন এসেছেন? রোজলিন বলে, তোমরা এত ছোট আর নোংরা বাড়িতে কিভাবে থাকো? গড়িয়া বলে, দয়া করে সরাসরি কথা বলুন। রোজলিন বলেন, তুমি টাকা চাও, তাই তুমি আমার ছেলে টাইমকে ফাঁসিয়েছো? আমার ছেলেকে ছাড়ার জন্য তুমি কত টাকা নেবে? গড়িয়া বলে, টাকা সবকিছুর সমাধান নয়। রোজলিন তাকে $15 মিলিয়ন দেওয়ার প্রস্তাব দেন, কিন্তু গড়িয়ার রাজি হয় না। এই সব শুনে গড়িয়ার মা খুব রেগে যান। তিনি বলেন, তুমি আমার নিজের বাড়িতে আমার মেয়েকে কিনতে চাইছো? তখন গড়িয়ার মা এতটাই রেগে যান যে তিনি রোজলিনের উপর ফিশ সস ছুঁড়ে মারেন। রোজলিন গড়িয়াকে বলেন, আমি সবকিছু টাকা দিয়ে ঠিক করতে এসেছিলাম, তুমি যতই চেষ্টা করো না কেন তুমি টাইমের জন্য কখনো উপযুক্ত হতে পারবে না। রোজলিন চলে যাওয়ার পর গড়িয়া তার মাকে ধন্যবাদ জানায় এবং জিজ্ঞাসা করে, তোমরা জিনিসপত্র কেন ব্যাগ করছো? তোমরা কি কোথাও যাচ্ছ? গড়িয়ার বাবা জানায়, আমার কোম্পানি বন্ধ হয়ে গেছে এবং আমার আর চাকরি নেই, তাই আমরা গ্রামে যাচ্ছি। গড়িয়া অনেকদিন ধরে স্কুলে যাচ্ছিল না এবং তার পার্ট টাইম কাজ নিয়ে ব্যস্ত ছিল। টাইম তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু গড়িয়া তার সাথে দেখা করে না, তাই সে কেভিনকে ফোন করে সাহায্য চায়। কেভিন ফুলের দোকানে গিয়ে ক্যানিংকে বলে টাইম গড়িয়ার সাথে যোগাযোগ করতে পারছে না। ক্যানিং জানায় গড়িয়ার পারিবারিক আর্থিক সমস্যার মধ্যে আছে সে, ওর মা বাবা কাজ করার জন্য গ্রামে গেছেন। এরপর সে আরো জানায় টাইমের মা তার বাড়িতে গিয়ে গড়িয়াকে টাকা প্রস্তাব করেছিলেন তাকে ছেড়ে দেওয়ার জন্য। কেভিন জিজ্ঞাসা করে, গড়িয়ার বাবা কোন কোম্পানিতে কাজ করতেন? পরের দৃশ্যে আমরা টাইমকে খুব রেগে তার মায়ের কাছে যেতে দেখি। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি গড়িয়ার পরিবারের সাথে এমন কিভাবে করলে? জানা যায় যে গড়িয়ার বাবার কোম্পানি বন্ধ হওয়ার পেছনে টাইমের মায়ের হাত ছিল। তার মা বলেন, তুমি বেশ বুদ্ধিমান হয়ে গেছো, তাহলে কেন একটা মেয়ের জন্য তোমার সময় নষ্ট হচ্ছে? টাইম বলে, যদি আপনি এইসব বন্ধ না করেন তাহলে আমি গড়িয়াকে সাহায্য করব। তার মা জিজ্ঞাসা করেন, তুমি ওকে কিভাবে সাহায্য করবে? টাইম বলে, আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব। পরের দৃশ্যে আমরা গড়িয়াকে দেখি সে কাজ শেষে বাড়ি ফিরছিল। তখন সে ভাবে আমার পেছনে একজন চোর আছে। সে দৌড়ে পালায় এবং লুকিয়ে যায়। বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আবারও কেউ তার পেছনে আসে। সে তাকে জোরে একটা চড় মারে। দেখা যায় যে সে আর কেউ নয়, টাইম। সে টাইমকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? টাইম বলে, আমি শুধু আমার বাড়িতে যাচ্ছি। গড়িয়া বলে, তোমার বাড়ি তো এখানে নয়। টাইম বলে, আমি তোমাদের সামনের বাড়িটা কিনেছি, এখন আমরা প্রতিবেশী। সে টাইমকে বলে, তুমি কেন এই বাড়িটা কিনেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? টাইম বলে, আমি কিভাবে তোমাকে একা ছেড়ে দেই? তোমরা দুজন এখানে একা থাকো আর এই এলাকায় চুরিও হচ্ছে। যদি তোমার কিছু হয় তাহলে আমি সারা জীবন অনুতাপ করব। গড়িয়া বলে, যদি তুমি এখানে থাকতে চাও তাহলে থাকতে পারো, কিন্তু অন্যদের যত্ন নেওয়ার আগে প্রথমে নিজের যত্ন নিতে শিখো। টাইম বলে, আমি টাইম, এমন কোনো কাজ নেই যা আমি করতে পারি না। রাতে যখন গড়িয়া ঘুমিয়ে পড়ে তখন টাইম জোরে সাহায্য চেয়ে চিৎকার করে। গড়িয়ার সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় এবং টাইম বলে, আমি জামা কাপড় ধোয়ার চেষ্টা করছি। গড়িয়া তাকে শেখায় কিভাবে ওয়াশিং মেশিন ব্যবহার করতে
যেতে হয়। একটু পরে টাইম আবার চিৎকার করে। গড়িয়া তার কাছে ছুটে যায়। টাইম বলে, সামনে কি চলছে, যা ওটাকে ধরো। গড়িয়া তেলাপোকাটাকে ধরে এবং টাইমের উপর ছুড়ে মারার চেষ্টা করে। টাইম ভয়ে আবার চিৎকার করে। পরের দৃশ্যে টিয়া টাইমকে ফোন করে বলে, মনে হচ্ছে মা বড় কোনো পরিকল্পনা করছেন, তাই তোমার জন্মদিনের পার্টি বেশ বড় হতে যাচ্ছে। গড়িয়ার ব্যাপারে একটু সতর্ক থাকো। টাইম বলে, আমি তো জানিও না গড়িয়া আমার জন্মদিনে আসবে কিনা। টিয়া বলে, ও অবশ্যই আসবে, আমি ওর জন্য একটা পোশাকও পাঠিয়েছে। অন্যদিকে গড়িয়া টাইমের জন্মদিনের আমন্ত্রণ দেখে এবং তার সাথে টিয়া একটা সুন্দর পোশাক পাঠিয়েছে। গড়িয়া যেতে চায়নি, কিন্তু তার ভাই তাকে রাজি করায় এবং বলে, সবকিছু শীঘ্রই ঠিক হয়ে যাবে, তোমার সেখানে যাওয়া উচিত। পরের দিন সকালে আমরা দেখি যে টাইম তাদের দুজনের জন্য সকালের নাস্তা তৈরি করে। গড়িয়া তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কুকিজ খাও? টাইম বলে, আমি সবকিছু খাই। স্কুলে গড়িয়া কুকিজের একটা রেসিপি খুঁজছিল। একই সময়ে সে তাদের চারজনের কথা বলতে শুনতে পায়। তাদের মধ্যে একজন বলে, আমি জামা কাপড় ধুতে পারি না, কিন্তু আমার একটা বুদ্ধি আছে। যখনই গড়িয়া ঘুমিয়ে পড়বে আমি বাড়ি যাব, আমার জামা কাপড় ধুয়ে আসবো। জেন বলে, তুমি তো সেখানে আছো কারণ এই এলাকায় চোর হচ্ছে, তাই না? টাইম বলে, আমি এলাকায় একটা সিকিউরিটি দল রেখেছে, আমি শুধু গড়িয়ার চোখে ভালো হতে চাই, তাছাড়া সে এত বোকা, সে কিছুই জানতে পারবে না। ঠিক তখনই গড়িয়া সেখানে আসে। সে বলে, তাহলে বলো আমি কতটা বোকা। এই বলে সে তাকে অনেক মারতে শুরু করে। বাড়ির ভেতরে এসে সে পোশাকটা দেখে। ঠিক তখনই তার রোজদিনের কথা মনে পড়ে। তুমি টাইমের জন্য কখনো উপযুক্ত হতে পারবে না। তাই গড়িয়া পোশাকটা নিয়ে টাইমের বাড়িতে যায়। সে বলে, আমি এই পোশাকটা ফেরত দিতে এসেছি। যখন গড়িয়া বাড়ি পৌঁছায়, টাইম সেখানে আসে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? গড়িয়ার ভাই জানায়, টাইম তোমার জন্য খাবার বানাচ্ছিল। যখন সবাই খাবারটা দেখে তখন সরি বানানটা ভুল লেখা ছিল। এরপর তারা তিনজনে একসাথে খাবার খায়। গড়িয়া মনে মনে ভাবে, টাইমের জন্মদিনের আর মাত্র 10 সেকেন্ড বাকি। সে গুনতে শুরু করে। টাইম তার দিকে তাকিয়ে হাসে এবং বলে, নিজেকে শুভ জন্মদিন। এরপর তারা দুজন ভেতরে যায়। যাওয়ার সময় টাইম বলে, যদি তুমি পার্টিতে না আসতে চাও তাহলে ঠিক আছে। গড়িয়া বলে, আমি অবশ্যই আসবো, আর যদি তোমার আমার উপহার পছন্দ না হয় তাহলে অভিযোগ করবে না। পরের দিন গড়িয়া টাইমের জন্য কুকিজ বানায়। কুকিজের আকার টাইমের মতোই ছিল। এরপর সে তৈরি হয়ে পার্টিতে আসে। রোজলিন তাকে বলেন, আমি তোমাকে এত কিছু বললাম, তারপরও তুমি এখানে এসেছো, তোমার কি লজ্জা হয় না? গড়িয়া বলে, আমি এখানে টাইমকে শুভ জন্মদিন জানাতে এসেছি এবং আমি কারো উপযুক্ত কি না তার সিদ্ধান্ত নেওয়া আপনার কাজ নয়। এইসব শুনে রোজলিন খুব রেগে যান। অন্যদিকে F4 এর 3 জন ছেলে এইসব শুনছিল। তারা গড়িয়াকে বলে, তুমি খুব সাহসী, এর আগে কেউ কখনো এত সাহস করেনি। গড়িয়া বলে, আমি শুধু একটা উপহার দিতে এসেছি এবং দিয়ে চলে যাব। আর তখন সে শুনতে পায় টাইমের মা বলা বলি করছেন যে ফকিন্নি মেয়েটা কি ধরনের গিফট নিয়ে এসেছে আমার জানা আছে, সেটা খুবই সস্তার হবে। ঠিক তখনই টাইম আসে এবং গড়িয়াকে বলে, তোমাকে খুব মিষ্টি লাগছে। গড়িয়া তাকে শুভ জন্মদিন জানায়। টাইম বলে, আমার জন্মদিনের উপহারটা কোথায়? গড়িয়া তার উপহারটা লুকিয়ে রাখে এবং বলে, আমি কিছু নিয়ে আসিনি। তখন রোজদিন একটা ঘোষণা করেন। তিনি বলেন, আমি আপনাদের সবাইকে একজন অতিথির সাথে পরিচয় করিয়ে দিতে চাই। ঠিক তখনই আমরা একটা মেয়েকে দৌড়ে আসতে দেখি। সে হঠাৎ গড়িয়ার সাথে ধাক্কা খায়। এই মেয়েটার নাম লিটা এবং সে টাইমের সাথে বাগদান করতে যাচ্ছে। আর এটাই সেই ঘোষণা যা রোজলিন করেছিলেন। এই সব শুনে টাইম সবার সাথে অবাক হয়ে যায়। টাইম চিৎকার করে বলে, আমি এটা হতে দেব না। হঠাৎ সব নিরাপত্তার রক্ষী এসে তাকে ধরে ফেলে। ঠিক তখনই এমজে গাড়ির চাবি দেয় এবং টাইম দৌড়ে গড়িয়ার হাত ধরে সেখান থেকে বেরিয়ে যায়। দেখা যায় যে গড়িয়া তখনও সেখানেই ছিল এবং টাইম ভুল করে লিটাকে নিয়ে এসেছিল। তাকে দেখে সে অবাক হয়ে যায়। সে লিটাকে গাড়ি থেকে টেনে বের করে। লিটা বলে, যেহেতু তুমি আমাকে এখানে এনেছো, তোমাকে আমাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। টাইম তাকে টাকা দেয় এবং বলে, তুমি একটা ট্যাক্সি নিতে পারো। লিটা বলে, তুমি আমাকে নামিয়ে দেবে, কিন্তু টাইম রাজি হয় না। ঠিক তখনই লিটা তার কাঁধে চড়ে বসে এবং দৌড়ানোর সময় তাকে বিরক্ত করে। পরের দিন টাইমের বাগদানের খবর স্কুলে ছড়িয়ে পড়ে। স্কুলের মেয়েরা তখন টাইম এবং লিটার ছবি দেখে গড়িয়াকে বিরক্ত করতে শুরু করে। এইসব দেখে গড়িয়া খুব রেগে যায় এবং ছাদে গিয়ে চিৎকার করতে যায়। ঠিক তখনই আমরা সেখানে একটা ছেলেকে দেখি যার নাম টাইলে। অন্যদিকে লিটা দৌড়ে গড়িয়ার কাছে আসে, তাই গড়িয়া তাকে লুকিয়ে রাখে। গড়িয়া তাকে বলে, তোমার এখানে লুকিয়ে আসার কি দরকার ছিল? তুমি তো শুধু বলতে পারতে যে আমি টাইমের বাগদত্তা এবং যে কেউ তোমাকে ভেতরে ঢুকতে দিত। লিটা বলে, আমি এখানে টাইমকে দেখতে আসিনি, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। এখন লিটার কারণে গড়িয়ার পোশাকটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই লিটা তার জন্য একটা নতুন পোশাক নিয়ে এসেছিল, কিন্তু গড়িয়া সেটা নিতে রাজি হয় না। তবে লিটা অনেক জোরাজুরি করে, তাই গড়িয়া পোশাকটা রেখে দেয়। গড়িয়া যখন বাড়িতে আসে এবং দরজা খুলে টাইম সেখানে বসে আছে। টাইম
টাইম তাকে বলে, আমি পার্টিতে ফিরে এসেছিলাম কিন্তু কেউ আমার জন্য অপেক্ষা করেনি, এমনকি কেউ আমাকে কোনো উপহারও দেয়নি। গড়িয়া বলে, আমি তোমার উপহার ফেলে দিয়েছি। গড়িয়ার ভাই বলে, তোমার উপহারটা ফ্রিজের ঠিক উপরে আছে। গড়িয়া তাকে উপহারটা দিতে বাধ্য হয়। টাইম তাকে জিজ্ঞাসা করে, এটা কি তুমি তৈরি করেছো? আমার তো মনে হয় না এটা খাওয়া যাবে। গড়িয়া তখন উপহারটা ফেরত চায়। টাইম বলে, এটা আমার উপহার, আমি এটা ফেরত দেব না। সেই মুহূর্তে টাইম খবরে দেখে থাইল্যান্ডের 1 নম্বর ব্যবসায়ীর অসুস্থতার কারণে তার কোম্পানির শেয়ার কমে গেছে এবং এর কারণে একটা বড় সমস্যা হতে পারে। তাই টাইম গড়িয়াকে বিদায় জানিয়ে চলে যায়। পরের দিন লিটা গড়িয়ার ফুলের দোকানে আসে। সে গড়িয়াকে বলে, চলো বাইরে যাই। গড়িয়া বলে, আমি এখন কাজ করছি তাই কোথাও যেতে পারবো না। লিটা বলে, যদি কেউ তোমার দোকানের সব ফুল কিনে নেয় তাহলে তুমি যাবে, তাই না? এবার লিটা ফুলের দোকানের সব ফুল কিনে নেয় এবং গড়িয়াকে মলে নিয়ে যায়। সেখানে একটা ব্যাগের দাম দেখে গড়িয়া অবাক হয়ে যায়। লিটা সেই ব্যাগটা কিনে নেয় এবং বেরিয়ে যাওয়ার সময় গড়িয়াকে উপহার দেয়, কিন্তু গড়িয়া সেটা নিতে রাজি হচ্ছিল না। লিটা বলে, যদি তুমি এটা না নাও তাহলে আমি এটা এখানে রেখে চলে যাব। ঠিক তখনই গড়িয়ার মনে পড়ে যে টাইমও একই কাজ করেছিল যখন সে তার ফোনটা নিচ্ছিল না। এরপর গড়িয়া লিটাকে তার বাড়িতে নিয়ে যায়। গড়িয়ার বাড়িতে জিনিসপত্র দেখে লিটা খুব উত্তেজিত হয়ে ওঠে, কারণ সে এর আগে এমন বাড়ি কখনো দেখেনি। সে গড়িয়াকে জিজ্ঞাসা করে, আমি কি এখানে আবার আসতে পারি? গড়িয়া বলে, হ্যাঁ। এরপর সে গড়িয়াকে জিজ্ঞাসা করে, তোমার এবং টাইমের মধ্যে ঠিক কি ধরনের সম্পর্ক? গড়িয়া জানায়, টাইম আর আমি এখন শুধু বন্ধু। পরের দিন সকালে লিটা বাড়ি চলে যায়। গড়িয়া টাইমকে বলে, লিটা একটা ভালো মেয়ে। টাইম তাকে জোরে ধরে বলে, আমাকে কয়েকদিনের জন্য কোথাও যেতে হবে, আমি তোমাকে বলতে পারবো না, তাই আমার জন্য অপেক্ষা করো। গড়িয়া টাইমের জন্য খুব চিন্তিত ছিল। ঠিক তখনই সে ইন্টারনেটে দেখে যে সেই ব্যবসায়ী মারা গেছেন। এখন এই খবরটা সবার কাছে পরিচিত ছিল। অন্যদিকে টাইম তার বাড়িতে ফিরে এসেছিল সেই ব্যবসায়ীর অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ফুল কোরিয়া এবং ক্যানিং এর দোকান থেকে আসে। কেভিন জানায় তার মৃত্যুর কারণে সব ব্যবসায়ীর জীবন বদলাতে যাচ্ছে। টাইম তাদের মধ্যে একজন এবং আজকের অনুষ্ঠানটা পার্মা গ্রুপ আয়োজন করেছে। অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছিল। গড়িয়া টাইমের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, আমাদের জগৎগুলো কতটা আলাদা। লিটা আহত হয়েছে তাই টাইম তাকে একটা ব্যান্ডেজ দেয়। লিটা তাকে ধন্যবাদ জানায়। তখন টাইম বলে, আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। বাগদানে হ্যাঁ বলো না। লিটা জিজ্ঞাসা করে, তুমি কি কিছু করতে পারো? টাইম বলে, কোনো না কোনো উপায় তো থাকবে। এই লোকগুলো ব্যবসার জন্য আমাদের বিয়ে ঠিক করছে, আমরা একে অপরকে ভালোবাসিও না। লিটা তাকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি ভালোবাসা গুরুত্বপূর্ণ? টাইম বলে, তুমি সম্ভবত জানো না, কিন্তু ভালোবাসা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের পর গড়িয়া এবং লিটা বসে অনেকক্ষণ ধরে কথা বলছিল। লিটা জানায়, ব্যবসার কারণে আমাকে টাইমের সাথে বিয়ে করতে হবে। সে গড়িয়াকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি ভালোবাসা গুরুত্বপূর্ণ? গড়িয়া বলে, হ্যাঁ। সে জানায়, কারণ যাই হোক না কেন আমাদের এমন কাউকে বিয়ে করা উচিত নয় যাকে আমরা ভালোবাসি না। লিটা বলে, প্রথমে আমি টাইমকে অতটা পছন্দ করিনি, কিন্তু এখন আমার মনে হয় সে ততটা খারাপ নয়। শীঘ্রই হোক বা দেরিতে আমি তার প্রেমে পড়বো। পরের দিন সকালে গড়িয়া যখন বাড়িতে আসে তখন দেখে টাইম সেখানেই ঘুমিয়ে আছে। তাই গড়িয়া তাকে জাগিয়ে তোলে। টাইম জানায়, আমি বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে এসেছি। গড়িয়া তাকে জিজ্ঞাসা করে, কেন লুকিয়ে বেরিয়ে এলে? টাইম জানায়, আমাকে নিয়ে অনেক লাড়াচাড়া হচ্ছে বাড়িতে আর আমার উপর নজর রাখা হচ্ছে, কিন্তু চিন্তা করার দরকার নেই। গড়িয়া বলে, তোমাদের দুজনকে খুব ভালো লাগে, লিটা তোমার জন্য উপযুক্ত। এইসব শুনে টাইম গড়িয়াকে নিয়ে বাইরে যায়। সে গড়িয়াকে জিজ্ঞাসা করে, তুমি এসব কথা কেন বললে? আমি তো বলেছিলাম যে আমি সবকিছু সামলে নেব, শুধু একটু অপেক্ষা করো। গড়িয়া বলে, অপেক্ষা করলে কিছু বদলাবে না, আমাদের জগৎগুলো খুব আলাদা। যদি আমরা একটা সমস্যা থেকে বেরিয়ে আসি তাহলে আরেকটা সমস্যা তৈরি হয়। আমি ক্লান্ত আর এই জগৎটা আমার জন্য ঠিক আছে, তুমি লিটার সাথেই থাকো কারণ সে তোমার জন্য উপযুক্ত। টাইম তার উপর চিৎকার করতে শুরু করে, আমি তোমার জন্য এত কিছু করলাম, তাহলে কি আমার কোনো মূল্যই নেই? এর মধ্যে সিকিউরিটি টাইমকে নিতে যেখানে এসে পৌঁছায়। টাইম গড়িয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি ওদের বলেছো যে আমি এখানে আছি? গড়িয়া বলে, তোমাকে ফিরে যেতে হবে। অন্যদিকে গড়িয়ার কাছে একটা ফোন আসে। সে বাড়ি থেকে বেরোতেই লিটা সেখানে দাঁড়িয়ে আছে। সে জানায়, টাইম আমার সাথে দেখা করতে এসেছিল। একটা ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই টাইম লিটাকে বলছে, তুমি আমার প্রেমিকা হও। লিটা বলে, মজা করো না। টাইম বলে, আমি সিরিয়াস। এবং তারপর তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে সে লিটার সাথে সম্পর্কে আছে। তারপর সে লিটাকে বলে, আমি তোমাকে ভালোবাসার জন্য আমার সেরাটা দিয়ে চেষ্টা করব। বর্তমানে গড়িয়াও এই খবরটা দেখে। সে বলে, লিটাকে অভিনন্দন। লিটা তাকে জড়িয়ে ধরে বলে, আমি খুশি। পরের দৃশ্যে রেন গড়িয়ার কাছে আসে। সে গড়িয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি টাইমের কথা ভাবছো? গড়িয়া অস্বীকার করে। রেন তাকে জিজ্ঞেস করে, তোমরা দুজন কেন আলাদা হয়ে গেলে? টাইম তোমাকে খুব ভালোবাসে। গড়িয়া বলে, আমরা কখনো জুটি ছিলাম না। এরপর গড়িয়া পড়াশোনার জন্য রেনের কাছে সাহায্য
পৌঁছায় জেন তাকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? গড়িয়া বলে, আমি একদম ঠিক আছে। টাইম যদি এগিয়ে যেতে পারে তাহলে আমিও পারবো। জেন বলে, টাইম এমন একজন নয় যে সহজে এগিয়ে যায়। অন্যদিকে সব মেয়েরা টাইম এবং লিটার সম্পর্কে কথা বলে গড়িয়াকে বিরক্ত করছিল, তাই গড়িয়া সেখান থেকে দৌড়ে নিচে লুকিয়ে যায়। ঠিক তখনই টাইলের সেখানে আসে এবং তাকে নিয়ে যায়। গড়িয়া বলে, তুমি কি করছো? টাইলে বলে, আমি তোমাকে লুকিয়ে থাকতে সাহায্য করছি। টাইম তোমার উপর রেগে গিয়েছিল, তাই সে তোমাকে লাল কার্ড দিয়েছে, কিন্তু আমি এখানে থাকলে তোমার চিন্তা করার দরকার নেই। এদিকে জেন, কেভিন এবং এমজে টাইলের সম্পর্কে তথ্য খোঁজার চেষ্টা করছিল, কিন্তু তারা তার সম্পর্কে কোনো নেতিবাচক তথ্য পায় না। তারপর কেউ একজন এলে টাইলে গড়িয়াকে সেখান থেকে পালাতে বলে, কিন্তু সবাই এসে গড়িয়াকে ধরে ফেলে। জেন গড়িয়াকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তার ফোন পৌঁছানো যায় না। এদিকে সবাই গড়িয়াকে ধরে স্টেডিয়ামে নিয়ে যায়। গড়িয়া বলে, টাইলের কিছু করো না, কিন্তু তারা গড়িয়াকে খুশি মারে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তখন জেন সেখানে আসে। অন্যদিকে টাইম এবং লিটা প্রম নাইটে যাচ্ছে। মেয়েরা জেনকে বলে, আমরা সাহায্য করার চেষ্টা করেছিলাম, কিন্তু এই লোকগুলো আমাদের বারণ করে। সেই ছেলেগুলো বলে, টাইম ওকে লাল কার্ড দিয়েছে। জেন চিৎকার করে বলে, যদি ওর কিছু হয় তাহলে আমি তোদের ছাড়বো না। ঠিক তখনই তার কাছে কেভিনের ফোন আসে। জেন তাকে বলে, গড়িয়াকে লাল কার্ড দেওয়া হয়েছে। কেভিন জিজ্ঞাসা করে, কে দিয়েছে? জেন বলে, ওরা সবাই বলছে এটা টাইমের আদেশ ছিল। পুরো স্কুলের সিসিটিভি চেক কর, আমি গড়িয়াকে হসপিটালে নিয়ে যাচ্ছি। জেন তাকে তুলে নিয়ে চলে যায়। স্ক্রিনে একটা মেসেজ আসে, প্ল্যান এ সফল হয়েছে। অন্যদিকে তারা দুজন সিসিটিভি ফুটেজ চেক করছিল, যেটা দেখে মনে হচ্ছিল ভিডিওটা এডিট করা হয়েছে। এমজে বলে, কেউ মনে করছে আমরা বোকা। জেন গড়িয়াকে গাড়িতে রাখে। কেউ কে লাল কার্ড দিয়েছে সেটা বলার জন্য কেভিন তাকে ফোন করতে যাচ্ছিল, যখন পেছন থেকে কেউ এসে জেনকে আঘাত করে। কেভিন বলে, টাইলে গড়িয়াকে লাল কার্ড দিয়েছে। তারপর ফোন কেটে দেয় এবং বলে, প্ল্যান বি কার্যকর করার সময় হয়েছে। অন্যদিকে টাইম পার্টিতে চুপচাপ দাঁড়িয়ে আছে। ঠিক তখনই লিটা তার কাছে আসে। সে তার জন্য কুকিজ তৈরি করে এনেছিল। সে বলে, আমি তোমাকে কুকিজ খেতে দেখেছিলাম। আমি জিজ্ঞাসা করব না কে সেই কুকিজ বানিয়েছিল, আমি শুধু চাই তুমি আমাকে পছন্দ করো, তাই আমি আমার সেরাটা দিয়ে কুকিজ তৈরি করেছি। কিন্তু তুমি আমাকে পছন্দ করো না এটা আমি জানি, তাই আমাকে পছন্দ না করা পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব। ঠিক তখনই একটা নাচের ঘোষণা করা হয়, তাই লিটা তাকে নাচের মঞ্চে নিয়ে যায়। টাইম তার ফোন চালু করতেই টাইলের কাছ থেকে একটা মেসেজ পায়, সাথে গড়িয়ার একটা ছবি। মেসেজে লেখা ছিল, যদি তুমি গড়িয়াকে জীবিত দেখতে চাও তাহলে এই জায়গায় চলে আসো এবং একা আসবে। মেসেজটা দেখার সঙ্গে সঙ্গে টাইম সেখানে দৌড়ে পালায়। এখন স্ক্রিনে একটা স্ক্রু ড্রাইভারের কাছ থেকে একটা মেসেজ আসে, যেখানে লেখা ছিল F4 এর শাস্তি পাওয়ার সময় হয়েছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই কিছু লোক গড়িয়াকে একটা চেয়ারে বেঁধে রেখেছে। সে জ্ঞান ফিরে পেতেই চারদিকে তাকিয়ে সবাইকে জিজ্ঞাসা করে, তোমরা সবাই আমার সাথে এমন কেন করছো? টাইলে বলে, আমি তোমাকে লাল কার্ড দিয়েছি। আমি চাই টাইম ফিল করুক যে তার প্রিয় মানুষটার ক্ষতি হলে কেমন লাগে। অন্যদিকে আমরা টাইমকে রেগে টাইলের দিকে যেতে দেখি। ঠিক তখনই তার কাছে কেভিনের ফোন আসে। কেভিন জানায় কেউ জেনকে আক্রমণ করেছে। এরপর কেভিন জিজ্ঞাসা করে, তুমি কোথায়? টাইম বলে, আমি টাইলের জায়গায় যাচ্ছি। কেভিন বলে, প্রথমে এমজের সাথে কথা বলো। এমজে জানায় একটা গ্রুপ আছে যার নাম MTF। সেই গ্রুপে সেই সব মানুষ আছে যারা লাল কার্ড পেয়েছিল এবং এই গ্রুপের সাথে ফুফুয়ার একটা সংযোগ আছে। ফুফুয়া সেই একই ছেলে ছিল যাকে টাইম লাল কার্ড দিয়েছিল। এদিকে টাইলে গড়িয়াকে বলে, আমাদের ছেলেদের মধ্যে একজন ফুফুয়া একটা লাল কার্ড পেয়েছিল, আমি তার প্রতিশোধ নেওয়ার জন্য এসব করছি। গড়িয়া জিজ্ঞাসা করে, সে কি তোমার ভাই ছিল? টাইলে হাসে এবং বলে, সে একটা বোকা ছিল। টাইলে জানায় তার বাবা খুব ভালো ছিলেন, আমি একজন এতিম ছিলাম, তিনি আমাকে দত্তক নিয়েছিলেন, শিক্ষিত করেছিলেন, বড় করেছিলেন। ফুফুয়া আমার ভাইয়ের মতো ছিল, সে খুব প্রতিভাবান ছিল, আমি জানতাম যে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, কিন্তু F4 তার জীবন নষ্ট করে দিয়েছে। গড়িয়া জিজ্ঞাসা করে, তুমি কি এই স্কুলের ছাত্র নও? টাইলে বলে, আমি স্কুলের সিস্টেম হ্যাক করে আমার নাম যুক্ত করেছিলাম। জানা যায় যে টাইলে কম্পিউটার বিষয়ে একজন বিশেষজ্ঞ ছিল এবং সে ফুফুয়ার বাবার কোম্পানিতেও কাজ করত। লাল কার্ড পাওয়ার পর ফুফুয়ার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। স্কুল দায়িত্ব থেকে হাত গুটিয়ে নেয় সে এবং বলে যে তার অবস্থা পুকুরে ডুবে যাওয়ার কারণে হয়েছে। এইসব দেখে টাইলে খুব রেগে যায়, কারণ কোনো উকিল এই মামলা নিতে রাজি হয়নি এবং তার বাবার সব টাকা ফুফুয়ার চিকিৎসার পেছনে খরচ হয়ে গিয়েছিল, যার কারণে কারখানাটা বন্ধ হয়ে যায়।
টাইলে বলে যখন আমি স্কুলে ঢুকেছিলাম তখন কাউকে লাল কার্ড দেওয়া হচ্ছিল না, কারণ টাইম সেই সিস্টেমটা বন্ধ করে দিয়েছিল। তাই আমি F4 কে ঘৃণা করতাম, আর যারা আমার মতো F4 কে ঘৃণা করে এমন মানুষদের নিয়ে একটা দল গঠন করি। তাই আমি ভাবলাম যে আমি আমার প্রতিশোধ নেব যে করেই হোক। তুমিও ওদের বিরুদ্ধে ছিলে, কিন্তু তুমি ওদের এত সহজে ক্ষমা করে দিলে। তুমি জানো ওরা কতটা খারাপ। তোমার কাছে এখনো সুযোগ আছে, আমাদের দলে চলে আসো। গড়িয়া বলে তোমার কাজ করার পদ্ধতিটা ভুল, ওরা এখন বদলে গেছে। টাইলে বলে ওরা যা করেছে তার জন্য ওদের জবাব দিতে হবে। গড়িয়া বলে তোমার কাছে এখনো সময় আছে, আমরা অন্য কোনো উপায় খুঁজে নিতে পারি। কিন্তু টাইলে রেগে যায়, আর এর মধ্যেই টাইমর সেখানে আসে। সে টাইলেকে বলে গড়িয়াকে ছেড়ে দাও। টাইলে বলে আমি তোমার মতো মানুষের জীবন নষ্ট করি না। সে তাকে লাল কার্ড দেখায় এবং বলে এই খেলার জন্য তুমি দায়ী। তুমি কি জানো তুমি কত মানুষের ক্ষতি করেছো? তুমি মানুষকে লাল কার্ড দাও, মারো, আর তারপর টাকা চুরে সবকিছু ঠিক করো। সবাই তাকে ধরে মারতে শুরু করে। টাইলে বলে তোমাকে মার খেতে দেখে আমার খুব ভালো লাগছে। গড়িয়া বলে তুমি এমন নও। টাইলে বলে আমি সবসময় এমন ছিলাম, আমি শুধু তোমার সামনে ভালো হওয়ার ভান করছিলাম। গড়িয়া বলে যদি তুমি খারাপ হতে তাহলে ফুফুয়া তোমাকে এত ভালোবাসতো না, তুমি শুধু একটা বাচ্চা। ঠিক তখনই একজন ছেলে গড়িয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং চিৎকার করে তুমি তো খুব বেশি কথা বলো। সে তাকে আবার মারতে যাচ্ছিল, কিন্তু টাইলে একটা কাচের বোতল নিয়ে ছেলেটির মাথায় জোরে আঘাত করে। টাইলে টাইমকে মারতে শুরু করে। গড়িয়া বলে তুমি কি ওকে মেরে ফেলবে? আর তখন টাইম বলে আমার জন্য চিন্তা করো না, আমি এত সহজে মরবো না। গড়িয়া বলে তুমি লড়াই করো। টাইম বলে যদি আমি লড়াই করি তাহলে আমি হেরে যাব। টাইলে তার উপর চিৎকার করে চুপ করো। বাকি সবাই টাইলেকে থামানোর চেষ্টা করে এবং বলে যদি তুমি না থামো তাহলে টাইম মারা যাবে। টাইলে বলে যদি সে মারা যায় তাহলে আমার আরো ভালো লাগবে। সে একটা টুল দিয়ে টাইমকে মারতে যাচ্ছিল, কিন্তু গড়িয়া তার হাত মুক্ত করে দৌড়ে যায় এবং যে টুলটা টাইমকে আঘাত করতে যাচ্ছিল সেটা গড়িয়ার উপর পড়ে। সে বলে অনেক হয়েছে, এখন থামো। টাইলে যে তখন খুব রেগেছিল সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে গড়িয়া হাসপাতালে আছে। ঠিক তখনই তার জ্ঞান ফিরে আসে। তখন একজন কেভিনকে জানায় গড়িয়ার জ্ঞান ফিরে এসেছে। সে গড়িয়াকে বলে তুমি অনেকক্ষণ ধরে অজ্ঞান ছিলে। তাই গড়িয়ার টাইম সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু ক্যানিং কিছু বলে না। গড়িয়া উঠে চলে যায়। নার্সকে টাইমের রুমের সম্পর্কে জিজ্ঞাসা করে সেখানে যায়। সেই তিনজন ছেলেও সেখানে ছিল। গড়িয়া কাঁদতে কাঁদতে টাইমকে বলে ওঠো, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। আমি তো এখনো তোমাকে বলিনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এখন আমরা দেখতে পাই যে টাইম পুরোপুরি সুস্থ ছিল, আর সবাই টাইমের জীবিত থাকাকে খুশি হয়ে উদযাপন করতে শুরু করে। তাই গড়িয়া একটা বালিশ দিয়ে টাইমকে মারতে শুরু করে। টাইম তাকে থামায় এবং বলে আমিও তোমাকে ভালোবাসি। গড়িয়া তাকে মারতে মারতে বলে এটা এখন বলার সময় না। সবাই আনন্দের সাথে একে অপরের সাথে মজা করছিল। লিটা তাদের কথোপকথন শুনে সেখান থেকে চলে যায় এবং ফুলগুলো ডাস্টবিনে ফেলে দেয়। এরপর রেন টাইলের সাথে দেখা করে এবং বলে আমরা যাদের যাদের আঘাত করেছি তাদের সবার কাছে ক্ষমা চাইবো। ফুফুও সেই তালিকায় আছে। টাইলের বলে এই কাজ করলে কেউ তোমাদের ক্ষমা করবে না, কারণ তোমরা জানো না যে তোমরা ওদের কতটা আঘাত করেছো। একটা ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই টাইম সবার কাছে গিয়ে তাদের কাছে ক্ষমা চেয়েছিল। বর্তমানে রেন বলে সবাই ক্ষমা করে দিয়েছে, এখন শুধু ফুফুয়া বাকি। টাইলের রেগে যেতে যাচ্ছিল, রেন জানায় গড়িয়ার সাথে দেখা হওয়ার পর টাইম বদলে গেছে। তোমার রাগটা পুরোপুরি ঠিক, কিন্তু এখন এই ব্যাপারটা এখানে শেষ করো। টাইলে বলে আমি এটা সহজে শেষ করব না। এর বসে রেনকে একটা ভিডিও দেখায় যেখানে টাইম স্বীকার করছে যে লাল কার্ড খেলার জন্য সে নিজেই দায়ী ছিল। টাইলে বলে আমি এই ভিডিওটা ইন্টারনেটে পোস্ট করে দেব। এই কথা শুনে রেন চিন্তিত হয়ে যায়। অন্যদিকে গড়িয়া বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কিছু লোক তাকে কিডন্যাপ করে টাইমের বাড়িতে নিয়ে যায়। টাইম বলে আমি শুধু গড়িয়াকে আনতে বলেছিলাম, কিডন্যাপ করতে বলিনি। গড়িয়া জিজ্ঞাসা করে তুমি আমাকে এখানে কেন ডেকেছো? টাইম বলে আমার তোমার সাথে কথা বলার দরকার ছিল। সে জানায় রেন টাইলের সাথে দেখা করতে গিয়েছিল এবং সে আমার ভিডিও পোস্ট করার হুমকি দিয়েছে। যদি এই খবরটা বাইরে আসে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে, আমার জীবন আগের মতো থাকবে না। গড়িয়া জিজ্ঞাসা করে এখন তুমি কি করবে? একটা ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই টাইলের কাছ থেকে ফোনটা নেওয়ার পর টাইম নিজেই ভিডিওটা পোস্ট করে দিয়েছিল। বর্তমানে গড়িয়া তাকে মারতে মারতে জিজ্ঞাসা করে তুমি সব কেন করলে? টাইম বলে আমি জানি না কি হতে চলেছে। গড়িয়া ইন্টারনেটে সার্চ করতেই সে সেখানে কিছুই পায় না। টাইম বলে এটা কিভাবে হতে পারে? আমি নিজেই ভিডিওটা পোস্ট করেছি।
ঠিক তখনই গড়িয়ার কাছে টাইলের কাছ থেকে একটা ভয়েস মেসেজ আসে। সে তাকে বলে, আমি সরি, এখন আমি F4 এর বিরুদ্ধে নই, আমাকে বোঝানোর জন্য তোমাকে ধন্যবাদ। এবং টাইমকে এটা বলে যে পরের বার ভিডিও পোস্ট করার আগে যেন দেখে নেয়, কারণ সে ভুল করে অন্য একটা ভিডিও পোস্ট করে দিয়েছিল। টাইম বলে, আমি জানি আমি খুব ভুল করেছি অতীতে, কিন্তু আমি সবকিছু ঠিক করব এবং আমি একজন ভালো মানুষ হওয়ার জন্য আমার সেরাটা দিয়ে চেষ্টা করব। গড়িয়া বলে, যে কোনো সমস্যা আসুক না কেন আমরা একসাথে তার মোকাবেলা করব এবং তোমার পাশে থাকব। বাইরে টাইম একটা টেলিস্কোপ অর্ডার করেছিল, যার মাধ্যমে সে গড়িয়াকে একটা উল্কা বৃষ্টি দেখায়। গড়িয়া বলে, আমি এটা প্রথমবার দেখছি, কিন্তু দুর্ভাগ্যবশত এটা শুধুমাত্র অল্প সময়ের জন্য। ঠিক তখনই টাইম তাকে একটা লকেট দেখায় এবং বলে, এটা সবসময় থাকবে, আমি এটা তোমার জন্য বিশেষভাবে তৈরি করেছি। এতে গড়িয়া এবং টাইম লেখা ছিল, আমি তোমাকে খুব ভালোবাসি এবং সবসময় ভালোবাসবো, প্লিজ আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। কিন্তু গড়িয়া তাকে প্রত্যাখ্যান করে। টাইম জিজ্ঞাসা করে, এখন সমস্যাটা কি? গড়িয়া বলে, তুমি এখনো লিটার সাথে সম্পর্কে আছো। টাইম বলে, টাইলের সাথে ঝামেলার মধ্যে আমি লিটার কথা পুরোপুরি ভুলে গিয়েছিলাম। গড়িয়া বলে, লিটা আমার বান্ধবী এবং আমি তাকে কষ্ট দিতে চাই না। টাইম বলে, চিন্তা করো না, আমি লিটার সাথে কথা বলবো। তাই গড়িয়া তাকে তার লকেটটা ফিরিয়ে দেয়। টাইম বলে, এটা তোমার কাছে রাখো, সবকিছু ঠিক করার পর আমি আবার তোমাকে প্রেম প্রস্তাব দিব। এরপর গড়িয়া চলে যেতে শুরু করে। টাইম বলে, রাতে যাওয়া বিপজ্জনক। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখানে রাত থাকতে পারো? কিন্তু গড়িয়া রাজি হয় না এবং চলে যায়। কিন্তু সে ভুল করে একটা ফুলদানি ভেঙে ফেলে। ঠিক তখনই লিটা তাদের দুজনকে একসাথে দেখে জিজ্ঞাসা করে, গড়িয়া তুমি এখানে কি করছো? আর টাইমকে বলে, রাতে তো মেয়েদের তোমার বাড়িতে আসার অনুমতি নেই, তাই না? টাইম উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু লিটা তাকে চুপ করিয়ে দেয় এবং গড়িয়ার কাছে উত্তর চায়। ঠিক তখনই কাজের মেয়েটি আসে এবং জানায়, আমি গড়িয়াকে এখানে থাকতে অনুমতি দিয়েছি, সে টাইমের ব্যক্তিগত কাজের মেয়ে। লিটা চলে যাওয়ার পর গড়িয়া তাকে ধন্যবাদ জানায়। কাজের মেয়েটি বলে, আমি তোমাকে সাহায্য করিনি, তুমি যে ফুলদানিটা ভেঙেছো তার জন্য তোমাকে টাকা দিতে হবে, আর তোমার কাছে এত টাকা থাকবে না, তাই আমি তোমাকে এখানে কাজের মেয়ে হিসেবে কাজে লাগিয়েছি। গড়িয়া ফুলদানিটার দাম জিজ্ঞাসা করে। আন্টি বলে, 70,000 টাকা। এই কথা শুনে গড়িয়া অবাক হয়ে যায়। আন্টি বলে, যদি তুমি এখানে কাজ করতে না চাও তাহলে টাকা শোধ করার জন্য অন্য উপায় খুঁজে বের করো। তাই গড়িয়া রাজি হয়ে যায় কাজ করতে। পরের দিন থেকে গড়িয়া সেখানে কাজ করা শুরু করে। সকালে যখন সে টাইমের ঘর পরিষ্কার করতে যায় তখন টাইমকে দেখে চিৎকার করে ওঠে। টাইম বলে, এটা আমার ঘর, আর চিন্তা করো না, আমি লিটার সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু সে আমার ফোন ধরছে না, তাই আমি ওর বাড়িতে গিয়ে কথা বলবো। ঠিক তখনই কাজের মেয়েটি এসে বলে, আমি জানি তুমি টাইমের বন্ধু, কিন্তু তার মানে এই নয় যে তুমি সবসময় ওর সাথে কথা বলতে পারো। তোমার পরের কাজ হলো টাইমকে খাওয়ানো। এরপর গড়িয়া তাকে খাইয়ে দেয়। পরের দিন লিটা নিজের এবং গড়িয়ার ছবি দেখছিল। যখন তার বাবা মা আসে তারা জিজ্ঞাসা করে, টাইমও কি এখানে আসবে? লিটা বলে, সে অবশ্যই আসবে, কারণ সে তার দায়িত্ব জানে। লিটার বাবা মা শুধু বিয়ের কথা বলছিল যখন টাইম তাদের থামায় এবং বলে, আমার আপনাদের সাথে কিছু কথা বলার আছে। কিন্তু টাইম কিছু বলার আগেই লিটা বাধা দেয়, আমি বিয়েটা বাতিল করতে চাই। তার বাবা মা কারণ জিজ্ঞাসা করেন। লিটা তখন টাইমের পায়ে জোরে একটা চাপ দেয় যাতে সে রেগে যায় এবং তার বাবাকে বলে সে সবকিছুতেই রেগে যায়, আর আমি যতই তাকে বোঝানোর চেষ্টা করি সে সবসময় আমাকে বকা দেয়। এমনকি আমাদের প্রথম সাক্ষাতেও সে আমাকে রাস্তার মাঝখানে ছেড়ে চলে গিয়েছিল। টাইম তাকে জিজ্ঞাসা করে, তোমার কি সমস্যা? লিটা বলে, আমি তোমাকে হেট করি। সে তার বাবা মাকে বলে, আমি তাকে বিয়ে করতে চাই না, সে মোটেও ভালো ছেলে নয় এবং সে আমার ধরনের নয়। তার বাবা বলে, তোমার যেমন ইচ্ছা হবে তেমনই হবে। তারপর তিনি টাইমকে বলেন, আমরা বিয়েটা এমন ভাবে বাতিল করব যাতে কোনো পক্ষের কোনো ক্ষতি না হয়। পরের দৃশ্যে কেভিন গড়িয়াকে তুলে গাড়িতে রাখা। টাইমও গাড়ির ভেতরে ছিল। টাইম তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখন আমাকে উত্তর দিতে পারো? গড়িয়া তাকে তার লকেটটা দেয় এবং বলে, এটা আমাকে পরিয়ে দাও। টাইম লকেটটা তাকে পরিয়ে দেয়। গড়িয়া বলে, এটাই ছিল উত্তর। টাইম বলে, তুমি কখন উত্তর দিলে? গড়িয়া বলে, লকেট পরিয়ে দেয়া মানে আমি হ্যাঁ বলছি। টাইম তার দিকে তাকিয়ে থাকে। গড়িয়া বলে, এখন আমরা জুটি। এদিকে টাইমের মাও বাগদান ভেঙে যাওয়ার খবর পায়। পরের দৃশ্যে গড়িয়া বাড়ি ফেরার সময় তার মায়ের সাথে কথা বলছিল। যখন সে দেখে জেন তাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, গড়িয়া জিজ্ঞাসা করে কি হয়েছে। জেন তাকে বলে, এখান থেকে চলে যাও। কিন্তু গড়িয়া তাকে ধাক্কা দিয়ে ভেতরে যায়। সে দেখে যে কিছু লোক তাদের বাড়ির সব জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলছে, আর এই সব টাইমের মায়ের কাজ। এখন একটা অতীতের দৃশ্য দেখানো হয় যেখানে এমজে সেই জায়গা থেকে খাবার অর্ডার করে যেখানে এম কাজ করে। এম যে খাবারটা
নেয় এবং তাকে কাজে ফিরে যেতে বলে। এরপর রাতে আমরা তাদের দুজনকে কথা বলতে দেখি। এম জানায় যে তার স্বপ্ন একজন বাস্কেটবল খেলোয়াড় হওয়া। সে বলে যে সে কোনো স্কুলে যায় না, কোনো ক্লাবের সদস্য নয়। এরপর সে জানায় যে একটা প্রতিযোগিতা হতে চলেছে, যদি সে জেতে তাহলে তার আর অনুশীলন করার দরকার হবে না। এম যে বলে আমি তোমাকে অনুশীলনের সাহায্য করব। যে দলকে তারা হারিয়েছিল তারা এখন প্রতিশোধ নিতে প্রস্তুত। অন্যদিকে আন্টি এই ব্যাপারে টাইমকে জানিয়েছিলেন। গড়িয়া সেই লোকগুলোকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা বলে আমরা শুধু আদেশ পালন করছি। গড়িয়া জিজ্ঞেস করে কে এই আদেশ দিয়েছে। ঠিক তখনই মিস রোজল্যান্ড এর ম্যানেজার আসে। সে গড়িয়াকে বলে এখন এই জমিটা পার্মা গ্রুপের। এই জমির মালিক ম্যাডামের কাছে এই বাড়িটা বিক্রি করে দিয়েছেন। ঠিক সেই মুহূর্তে গড়িয়ার কাছে টাইমের মায়ের ফোন আসে। তিনি বলেন আমি এখন থাইল্যান্ডে আছি, যদি তুমি আমার সাথে কথা বলতে চাও তাহলে আমার বাড়িতে এসো। ঠিক তখনই টাইম তার মাকে বলে গড়িয়া আপনার সাথে কথা বলবে না, এবার আপনি আপনার সীমা অতিক্রম করছেন। তার মা বলেন আমি শুধু ব্যবসা করছি। এই খেলাটা ঠিক তোমার স্কুলের লাল কার্ড খেলার মতো। আমি গড়িয়াকে একটা লাল কার্ড দিয়েছি, যদি তুমি আমাকে থামাতে পারো তাহলে দেখাও থামিয়ে। সবাই টাইমকে বলে আমাদের নিয়ে চিন্তা করো না। এরপর তারা জিজ্ঞাসা করে তুমি গড়িয়ার সাথে নেই কেন? টাইম জানায় সে এখন ক্যানিং এর সাথে থাকতে চায়। রেন জিজ্ঞাসা করে আমরা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? যা করার দরকার তা আমাদের বলো, আমরা রেডি। এদিকে ফুলের দোকানে তারা দুজন কথা বলছিল। গড়িয়া বলে সে আমাকে টাইম থেকে আলাদা করতে চায়, কিন্তু আমি সেটা হতে দেব না। তার কাকা বলেন সেই লোকগুলো শক্তিশালী। গড়িয়া বলে আমি তাদের ভয় পাই না। ঠিক তখনই তার কাকা তাকে একটা ঘর দেখিয়ে বলেন এটা অনেক দিন ধরে খালি পড়ে আছে, তুমি এখানে থাকতে পারো এবং টাকা নিয়ে একদম চিন্তা করবে না। তুমি প্রতি মাসে তোমার বেতন পেতে থাকবে যা তুমি আগে পেতে। এখন সবাই তার নতুন বাড়ির জিনিসপত্র নিয়ে আসে। টাইম বলে তুমি মোটেও একা নও, আমরা সবাই তোমার সাথে আছি। জেন বলে আমরাও সাহায্য করতে চাই। তাই এখন গড়িয়াও রাজি হয়। সবাই মিলে ঘরটা সুন্দরভাবে সাজিয়ে তোলে। গড়িয়া টাইমকে জিজ্ঞাসা করে এখন আমরা কি করব? টাইম বলে আমি জানি না, কিন্তু কয়েকদিনের জন্য আমি বাড়িতে যাব না। আমি জেনের বাড়িতে থাকবো এবং আজ থেকে তোমাকে একা লড়তে হবে না, আমি সব সময় তোমার সাথে আছি। গড়িয়া জিজ্ঞাসা করে তোমার মা আমাদের কখন মেনে নেবে? টাইম বলে আমি জানি না, দেখি কে প্রথমে হাল ছাড়ে, আমি নাকি মা। গড়িয়া বলে আমি পুরোটার সময় দুঃখী ছিলাম, কিন্তু তুমি আসার পর থেকে আমি খুশি। সে টাইমকে চুমু দিতে যাচ্ছিল, ঠিক তখনই সবাই সেখানে আসে। তারা বলে তোমাদের রোমান্স করার জন্য সারা জীবন পড়ে আছে, আমাদের সামনে করতে হবে। এই কথায় টাইম তাদের মারতে দৌড়ে যায়। ঠিক তখনই টাইমের কাছে কারো কাছ থেকে একটা ফোন আসে এবং সে খুব চিন্তিত হয়ে যায়। এমজে এবং কেভিন গড়িয়াকে বলে টাইমের সব কার্ড ব্লক করা হয়েছে আর একটা গুজব ছড়িয়েছে। লোকজন বলছে যে টাইমের মা তাকে পার্মা গ্রুপ থেকে বের করে দিতে চলেছেন। ঠিক তখনই তার কাকার চিৎকার শুনতে পায়, তাই তারা বাইরে দৌড়ে যায়। জানা যায় যে এই দোকানটাও এখন আর তার কাকার নয়। ঠিক তখনই ক্যানিং এর কাছে তার বাবার ফোন আসে। জানা যায় যে তার বাবাও তার চাকরি থেকে বরখাস্ত হয়েছেন। টাইম খুব চিন্তিত ছিল। রেন তাকে জিজ্ঞাসা করে এখন আমাদের কি করা উচিত? ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই আন্টি টাইমকে বলেছিলেন তোমার মা তোমাকে আর গড়িয়াকে আলাদা করার জন্য সবকিছু করবে, কিন্তু তোমার ভয় পাওয়া উচিত নয়। যখনই আমরা ভালো কিছু করার চেষ্টা করি তখনই সমস্যা আসে। তোমার মা গড়িয়াকে যত বেশি আঘাত করবে তোমাদের ভালোবাসার শক্তি তত বেশি বাড়াতে হবে। তারপর আমরা গড়িয়াকে টাইমের মায়ের সাথে দেখা করতে যেতে দেখি। সে বলে আমি জানি আপনি বুদ্ধিমান, আমি আপনাকে হারাতে পারবো না, আমি টাইম থেকে দূরে চলে যাব, আপনি সবকিছু আগের মতো করে দেন। টাইমের মা বলেন তুমি বেশ বুদ্ধিমান, তুমি দ্রুত বুঝে গেলে। গড়িয়া জানায় টাইমও আগে আপনার মতোই ছিল, এমন একজন যে জেতার জন্য সবকিছু করত, কিন্তু এখন সে বদলে গেছে। আপনি যেমনটা চান সে আর কখনো তেমন হবে না। এমনকি আমরা যদি একসাথে না থাকি তবুও সে আপনাকে ভালোবাসবে না। তিনি বলেন তোমার মধ্যে নিশ্চয়ই কিছু আছে, সেই কারণে তুমি টাইমকে বদলে দিয়েছো। আমি তোমার সাথে খুব ভুল করেছি, তার জন্য আমি দুঃখিত। গড়িয়া যখন সেখান থেকে বেরিয়ে আসে তখন সে দেখে যে টাইম তাকে অনেকবার ফোন করেছে। ঠিক তখনই গড়িয়া তাকে ফোন করে এবং জিজ্ঞাসা করে আমরা কি দেখা করতে পারি? টাইম তার কাছে আসে এবং জিজ্ঞাসা করে আমার মা তোমার সাথে কি কথা বলেছে? গড়িয়া বলে আমি তোমার মাকে বোঝাতে গিয়েছিলাম এবং তিনি রাজি হয়েছেন। টাইম তাকে জড়িয়ে ধরে, কিন্তু গড়িয়াকে খুব দুঃখী দেখাচ্ছিল। এরপর সে তাকে হাঁটতে যাওয়ার জন্য বলে। অনেকক্ষণ মজা করার পর তারা কথা বলছিল। গড়িয়া তাকে জিজ্ঞাসা করে ভবিষ্যতে তুমি কি করবে? টাইম বলে আমি তোমার সাথে পার্মা গ্রুপ সামলাবো। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি টাইমের মা বলছেন টাইম আমাকে হেট করে, কিন্তু পার্মা গ্রুপ সামলানোর জন্য টাইমই আমার শেষ ভরসা। বর্তমানে টাইম বলে আমি পার্মা গ্রুপকে পুরোপুরি বদলে দেব।
এটা করলে মানুষের জীবন বদলে যাবে, এটা মানুষকে সাহায্য করবে এবং ব্যবসাও বাড়বে। টাইমের মা বলেন, পার্মা গ্রুপের অনেক শত্রু আছে, যদি আমি টাইমকে প্রধান করি তাহলে অন্য কোম্পানিগুলো তাকে হারিয়ে দেবে আর ভাববে যে সে একটা বাচ্চা, তার ব্যবসা শেখা দরকার। টাইম গড়িয়াকে বলে, আমি যার সিদ্ধান্ত নিয়েছি সেটা শেষ করতে 15 থেকে 20 বছর লাগবে, আমাকে সময় দাও, আমি তোমাকে সবকিছু দেখাবো। তার মা বলেন, টাইমের সময় দরকার, কিন্তু যদি এভাবে চলতে থাকে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে, কারণ টাইম কিছুই জানে না। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়। সে গড়িয়াকে চলে যেতে বলে, কিন্তু গড়িয়া সেখানেই থাকে। টাইম জিজ্ঞাসা করে কি হয়েছে। গড়িয়া বলে, আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। টাইম বলে, এইসব আমার মায়ের কারণে হচ্ছে, তাই না? গড়িয়া অস্বীকার করে। টাইম জিজ্ঞাসা করে, এবার তিনি কার পেছনে লেগেছেন? গড়িয়া বলে, তিনি আমাকে একটা কাগজ দিয়েছেন। টাইম জিজ্ঞেস করে, কেমন কাগজ? গড়িয়া জানায়, তিনি আমাকে একটা চেক দিয়েছেন। ফ্ল্যাশব্যাকে টাইমের মা গড়িয়াকে তার মেডিকেল রিপোর্ট দেখিয়ে বলেন, আমার ক্যান্সার হয়েছে। তিনি আরো বলেন, টাইমের ব্যবসা শেখার জন্য সময় দরকার, কিন্তু আমার কাছে সময় নেই। যদি আমার কিছু হয় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে, টাইমের জীবন নষ্ট হয়ে যাবে। আমি সেটা চাই না, সেই কারণেই আমি টাইমকে দ্রুত বড় হতে বাধ্য করছি। আমার পর টাইম পার্মা গ্রুপ চালাবে এবং তুমি একমাত্র মানুষ যে তাকে আগের মতো করতে পারো। একজন মা হিসেবে আমি তোমাকে অনুরোধ করছি, টাইমকে আগের মতো করে দাও। এরপর তিনি গড়িয়াকে জড়িয়ে ধরেন এবং কাঁদতে শুরু করেন। বর্তমানে টাইম জিজ্ঞাসা করে, তিনি তোমাকে টাকা দিয়েছেন এবং তুমি টাকাটা নিয়েছো, আমাকে কি তোমার বোকা মনে হয়? গড়িয়া বলে, তিনি আমাকে তোমার থেকে দূরে থাকার জন্য টাকা দিয়েছেন এবং আমি সেটা নিয়েছি। সত্যি বলতে আমি আমার জীবনে এত টাকা কখনো দেখিনি। টাইম বলে, আমি জানি তুমি মিথ্যা বলছো, তুমি কখনো টাকা নিতে পারো না। গড়িয়া বলে, তুমি যাকে চেনো আমি সেই মানুষ নই। আমি স্কুলের সবকিছু শুধু তোমার মনোযোগ পাওয়ার জন্য করেছিলাম, কারণ আমি জানতাম যে তুমি ধনী, তাই আমি সেখানে নির্লোভের অ্যাক্টিং করেছিলাম। সত্যি কথা বলতে আমি খুব লোভী। টাইম জিজ্ঞাসা করে, আমাদের মধ্যে যা কিছু হয়েছিল তা কি সব মিথ্যা ছিল? গড়িয়া বলে, তোমার প্রেমে পড়ার ভান করাটা খুব কঠিন ছিল, তবে সবকিছু আমার পরিকল্পনা মতো হয়েছে। এখন আমাকে আর ভান করতে হবে না, কারণ আমি আমার টাকা পেয়ে গেছি। টাইম এখনো এটা বিশ্বাস করতে পারছিল না। সে গড়িয়াকে বলে, আমাকে সত্যিটা বলো। টাইম বলে, এটা কিভাবে সত্যি হতে পারে? তিনি তোমাকে কত টাকা দিয়েছেন? গড়িয়া বলে, অনেক টাকা। টাইমকে কাঁদতে দেখে গড়িয়াও কাঁদতে শুরু করে, বলে, তুমি একটা বাচ্চা, তুমি কিছুই করতে পারো না, বড় হও, এটা আমার শেষ উপদেশ। টাইম জিজ্ঞাসা করে, তুমি কি কখনো আমাকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখেছো? গড়িয়া তার লকেটটা ফিরিয়ে দেয় এবং বলে, যদি তুমি একজন সাধারণ মানুষ হতে তাহলে আমি তোমার দিকে তাকাতাম না, তুমি বড়লোক তাই তোমার দিকে তাকিয়েছে। টাইম লকেটটা অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং সেখান থেকে চলে যায়। গড়িয়া লকেটটার দিকে তাকিয়ে থাকে এবং পরের দিন সে তার গ্রামের জন্য চলে যায়। সে ট্রেনে বসে একটা বাক্সের দিকে তাকায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি গড়িয়া সেই লকেটটা ফেরত নিয়েছিল। পরের দৃশ্যে ম্যানেজার রোজলিনকে বলেন, গড়িয়া এখান থেকে চলে গেছে এবং এখন টাইমকে ব্যবসা শিখতে হবে। ঠিক তখনই রোজলিন তার মেডিকেল রিপোর্টগুলো পুড়িয়ে ফেলে, অর্থাৎ সেগুলো সব নকল ছিল। এরপর 1 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা টাইমকে দেখি সে কোম্পানির সিইও হয়েছে। যদি কারো কাজ খারাপ হয় তাহলে সে তাদের চাকরি থেকে বরখাস্ত করে দেয়। এইসব দেখে তার মা খুব খুশি। টিয়া তার কাছে আসে এবং বলে, তুমি একটু বেশি করছো, সেই লোকগুলো অনেকদিন ধরে আমাদের জন্য কাজ করছিল, তুমি একদম মায়ের মতো হয়ে গেছো। গড়িয়ার সাথে যখন ছিলে তখন তুমি বেশি ভালো ছিলে। তারপর একদিন টিভিতে কৃষকদের নিয়ে খবর চলছিল এবং তখনই জেন গড়িয়াকে দেখতে পায় হঠাৎ করে। তখন জেন টাইমের কাছে আসে, তার ফোনে গড়িয়ার ছবি দেখায় এবং বলে, আমি জানি গড়িয়া কোথায় আছে। অন্যদিকে যখন গড়িয়া বাড়িতে পৌঁছায় তখন কিছু লোক তার পরিবারকে বিরক্ত করছিল। গড়িয়া তাদের জিজ্ঞাসা করে তারা এসব কেন করছে। তারা তাদের টাকা ফেরত চাইতে শুরু করে। সেই সব লোক গড়িয়াকে ধাক্কা দিয়ে বাড়ির ভেতরে চলে যায়। গড়িয়া খুব চিন্তিত ছিল। আসলে গড়িয়ার বাবা তাদের কাছ থেকে আবার টাকা ধার নিয়েছিল। ঠিক তখনই একটা গাড়ি সেখানে থামে এবং জেন তা থেকে নেমে আসে। গড়িয়া তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এলে? একজন মহিলা জিজ্ঞাসা করে, এ কি তোমার প্রেমিক যে আমাদের টাকা ফেরত দেবে? জেন বলে, হ্যাঁ। এরপর সে সব লোকের টাকা ফেরত দেয়। গড়িয়ার জামা কাপড় পরিষ্কার করে এবং বলে, তুমি আমার টাকা পরে ফেরত দিতে পারো। আমি জানি তুমি সাহায্য চাও না, কিন্তু আমি সাহায্য করতে চাই। গড়িয়া জিজ্ঞাসা করে, তুমি কি চাও? জেন বলে, আমার খিদে পেয়েছে, আমি খেতে চাই। তাই গড়িয়া তার জন্য নুডলস বানায়। জেনকে নুডলস দেয় এবং বলে, আমি জানি না তোমার এটা পছন্দ হবে কিনা। জেন বলে, যদি তুমি বানিয়েছো তাহলে এটা সুস্বাদু হবে। জেন বলে, আমি এখানে থাকতে চাই, আমি কি এখানে থাকতে পারি? গড়িয়া বলে, তুমি যতক্ষণ ইচ্ছা থাকতে পারো। এরপর আমরা দেখি জেন তাদের কৃষিকাজে অনেক সাহায্য করছে। গড়িয়ার বাবা মায়ের নৌকা আটকে যায়, তাই জেন জলে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের সাহায্য করে। গড়িয়া জিজ্ঞাসা করে, আমি তোমাকে দিয়ে কি করাতে পারি? জেন তখন জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে ডেটে যাবে? এরপরে আমরা তাদের 3 জনকে সমুদ্র সৈকতে দেখি। তারা
সেখানে অনেক মজা করে। গড়িয়ার ভাই বলে ও এখানে আসার পর থেকে একবারও হাসেনি, ও হাসতে ভুলে গেছে। আজকের জন্য ধন্যবাদ। পরের দৃশ্যে আমরা টিয়াকে দেখি, সে টাইমকে বলে যে কোম্পানির সাথে তুমি চুক্তি বাতিল করেছো সেটা ধ্বংস হয়ে যাবে। সে টাইমকে জিজ্ঞাসা করে তুমি কি কিছুই করবে না? তার মা বলেন তোমার এর থেকে ভালো কোনো পছন্দ নেই, শুধু তোমার স্বাক্ষর বাকি আছে। পারমা গ্রুপের ভবিষ্যৎ তোমার হাতে। অন্যদিকে গড়িয়া যখন বাড়িতে আসে তখন জেন সেখানে ছিল না। ঠিক তখনই জেন তাকে ফোন করে এবং জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে দেখা করতে পারো? টাইম ফাইলটিতে স্বাক্ষর করেছিল। ঠিক তখনই আমরা কাউকে টাইমকে অপহরণ করতে দেখি। জেন গড়িয়াকে জিজ্ঞাসা করে এখানে থাকতে তোমার কেমন লাগছে? গড়িয়া বলে এই জায়গাটা ভালো, কিন্তু এখানকার জীবন কঠিন, অনেক মানিয়ে নিতে হয়, কিন্তু আমি আর ফিরে যাব না। জেন বলে এত দূরে আসার পরও তুমি টাইমকে ভুলতে পারোনি, কারণ টাইমই তোমার বাড়ি। গড়িয়া কাঁদতে শুরু করে। জেন হেসে তার ফোনে একটা ভিডিও দেখায় এমজে এবং কেভিনি টাইমকে কিডন্যাপ করেছিল। গড়িয়া বলে তুমি আমাকে এটা কেন দেখাচ্ছ? জেন বলে দেখতে থাকো, তুমি তোমার উত্তর পাবে। টাইম জিজ্ঞাসা করে এটা কি সব একটা ঠাট্টা? কেভিন বলে যদি সেই চুক্তিটা আগামীকাল সফল হয় তাহলে পুরো দেশের ক্ষমতা তোমার মায়ের হাতে চলে যাবে, তখন চাইলেও কেউ তাকে থামাতে পারবে না। টাইম বলে আমি কিছুই করতে পারবো না, তাই আমাকে যেতে দাও। এমজে বলে ভালোবাসার লেকচার এখনো বাকি আছে, কারণ শুধু ভালোবাসাই তোমাকে ঠিক করতে পারে। টাইম বলে এইসবের মধ্যে ভালোবাসার কোনো স্থান নেই। এমজে বলে তোমার বুদ্ধি যত যুক্তিপূর্ণ হোক না কেন আমরা তোমার সাথে আছে, কারণ আমরা তোমাকে খুব ভালোবাসি। কেভিন বলে তুমি যে ভবিষ্যৎ চাও সেটা সম্ভব, আমরা গড়িয়ার জন্য এখানে এসেছি, যদি সে তোমাকে এত বদলে দিতে পারে তাহলে আমরা কেন পারবো না? তোমার হৃদয়কে বিশ্বাস করো। টাইম দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে থাকে। তারা দুজন ভয় পেয়ে যায়, কিন্তু টাইম গিয়ে তাদের জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে আমি এখনো এটা করতে পারি তাই না? কেভিন তাকে জিজ্ঞেস করে তুমি এখনো গড়িয়ার কথা ভাবো তাই না? টাইম বলে আমি সবসময় গড়িয়ার কথা ভাবি। এই কথা শুনে গড়িয়াও কাঁদতে শুরু করে। জেন গড়িয়াকে বলে তোমার ভাই আমাকে টাইমের মায়ের ক্যান্সারের কথা বলেছিল, যদি টাইমের মায়ের ক্যান্সার হতো তাহলে আমি জানতাম তোমাকে বোকা বানানো হয়েছে। গড়িয়া চিৎকার করে টাইমকে বলে আমি সরি, আমি একটা বড় বোকা। অন্যদিকে টাইম মিটিং এর জন্য চলে গিয়েছিল। এমজে জেনকে বলে এখানে সবকিছু ঠিক আছে। গড়িয়ার সঙ্গে সঙ্গে জেনকে বলে ব্যাংকক চলে যাও। এদিকে মিটিং শুরু হয়ে গিয়েছিল এবং টাইমও সেখানে আসে। সে বলে আমি সারা রাত ধরে কাগজপত্র তৈরি করছিলাম। তার মা জিজ্ঞাসা করে কিসের কাগজপত্র? টাইম সবাইকে বলে আমার নতুন নীতিটা দেখুন। তার মা বলেন আমি এটা হতে দেব না। অন্যদিকে গড়িয়াও সেখানে এসে পৌঁছেছিল। টাইম প্রথমে তার মায়ের নীতির সম্পর্কে কথা বলে, যেটা সবসময় পারমা গ্রুপের লাভ নিয়ে এসেছে। এবার তাদের $7 বিলিয়ন একটা তহবিল সংগ্রহ করতে হবে। এরপর সে তার নীতি সম্পর্কে কথা বলে, যেটা বেশি লাভ আনবে না, কিন্তু তাদের সাথে যুক্ত কোনো কোম্পানি ধ্বংস হবে না। টাইম বলে কাজটা একটু কঠিন কিন্তু অসম্ভব নয়, আর এটাই তার প্রমাণ। এমজে, কেভিন এবং জেন ইতিমধ্যেই টাইমকে $3 বিলিয়ন একটা তহবিল দিয়েছে। এই তিনজন এই প্রকল্পের জন্য প্রস্তুত। সে আরো বলে এখন আপনারা সবাই আমাকে আপনাদের সিদ্ধান্ত জানাতে পারেন, কিন্তু আমার একটা শর্ত আছে, পারমা গ্রুপকে আমার নীতি অনুসরণ করতে হবে। টাইম গ্যারান্টি দিয়ে বলে যে তার এই প্রকল্প সফল হবে। সবাই চুপ করে থাকে। তখন টাইমের মা হাসতে শুরু করেন এবং সবার কাছে ক্ষমা চান। ঠিক তখনই একজন লোক উঠে দাঁড়িয়ে বলেন আমার কোম্পানি টাইমের নীতিকে সমর্থন করবে। এরপর একে একে সবাই রাজি হয়ে যায়। কেভিন তখন তাকে মেসেজ করে যে গড়িয়া তাকে দেখতে আসছে। টিয়া বলে যে সে মিটিং সামলে নেবে। টাইম সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। দৌড়ানোর সময় সে একজনের সাথে ধাক্কা খায়। সে লোকটাকে চিনতে পারে। লোকটি ছিল সেচান কোম্পানির মালিক। তাদের কারণে তার কোম্পানিটা নষ্ট হয়ে গিয়েছিল। টাইমের মা মিটিং থেকে বেরিয়ে আসেন। এই সময় গড়িয়ার জুতার ফিতা ছিঁড়ে যায়। সিচান কোম্পানির মালিক টাইমের মাকে ছুরি মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই টাইম মাঝে চলে আসে এবং ছুরিটা তার গায়ে লাগে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। টাইমকে ছুরি মারার খবর টিভিতে আসে। এরপর টাইমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তপাতের কারণে তার অবস্থা বেশ গুরুতর। অন্যদিকে আমরা গড়িয়াকে দেখি যে খুব কাঁদছিল। টাইমের চিকিৎসা চলছিল এবং সোশ্যাল মিডিয়ায় সবাই তার জন্য প্রার্থনা করছিল। ঠিক তখনই জেনের কাছে কেভিনের ফোন আসে, যে তাকে জানায় টাইমের জ্ঞান ফিরে এসেছে। কেভিন তাকে আরো কিছু বলে, যা শুনে জেন অবাক হয়ে যায়। গড়িয়া এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। কেভিন জানায় টাইমের মায়ের আদেশে আমাদের কারোর সাথে টাইমকে দেখা করতে দেওয়া হচ্ছে না। কেভিন বলে আমি শুধু এটা জানি যে টাইম আর আগের মতো নেই। এদিকে টাইমের মা ডাক্তারদের উপর রাগ করছিলেন। ডাক্তার বলেন টাইমের মাথায় আঘাত লেগেছে এবং তার হৃদস্পন্দনও কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। রোজলিন বলেন আমি কিছু জানি না, আপনাকে তাকে ঠিক করতে হবে।
টিয়া বলে টাইম বেঁচে আছে, এটাই এনাফ, আর সে শীঘ্রই সুস্থ হয়ে যাবে। রোজলিন জিজ্ঞাসা করেন, টাইম তোমার কি মনে আছে? এরপর তিনি তাকে F4 এর ছবি দেখান। টাইমের তার বন্ধুদের মনে পড়ে, কিন্তু যখন তিনি কোরিয়ার ছবি দেখান টাইম না বলে। টিয়া তাকে এটা করতে বারণ করেছিল, কিন্তু তার মা তাকে সেখান থেকে সরিয়ে দেন। তিনি টাইমকে বলেন, তোমার স্বপ্ন হলো পারমা গ্রুপ শাসন করা, আর যদি তুমি জিততে চাও তাহলে তোমাকে আমার কথা শুনতে হবে। টাইম এতে হ্যাঁ বলে। টাইমকে বাইরে নিয়ে আসা হয়, কিন্তু দেহরক্ষীরা কাউকে তার সাথে দেখা করতে দেয় না। গড়িয়া তাদের ঠেলে টাইমের কাছে পৌঁছে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? টাইম বলে, তুমি কে আর আমাকে কিভাবে স্পর্শ করলে? ঠিক তখনই টিয়া আসে এবং গড়িয়াকে বলে, দয়া করে আমাকে ক্ষমা করো, আমি তোমাকে সাহায্য করতে পারিনি। গড়িয়া তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। টিয়া জানায় টাইমের মাথায় আঘাত লেগেছে এবং সে কারণে তার গত 4 বছরের কিছুই মনে নেই। তার গত 4 বছরের স্মৃতি চলে গেছে এবং মা এর সুযোগ নিচ্ছেন। তিনি টাইমের চিকিৎসা বন্ধ করে দিয়েছেন, কারণ তিনি সবকিছু প্রথম থেকে শুরু করতে চান এবং টাইম থেকে তোমাকে সরাতে চান। ফুলের দোকানে কাকা গড়িয়ার দিকে তাকিয়ে বলেন, সে কি এগিয়ে যেতে পারবে? ঠিক তখনই গড়িয়া চিৎকার করে বলে, টাইম তুমি আমাকে কিভাবে ভুলে গেলে? এমজে গড়িয়াকে জিজ্ঞাসা করে, তুমি টাইমের স্মৃতি ফিরিয়ে আনার জন্য লড়াই করবে তাই না? গড়িয়া বলে হ্যাঁ, এবং জিজ্ঞাসা করে, আমরা এটা কিভাবে করব? কেভিন বলে, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি পুরো প্ল্যান করে ফেলেছি। ঠিক সেই মুহূর্তে গড়িয়া টাইমের ঘরে পৌঁছায়। সবাই মিলে এই পরিকল্পনা করেছিল। গড়িয়া টাইমকে বলে, আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। গড়িয়া তাকে একটা ছবি দেখায় এবং বলে, আমি তোমার বান্ধবী, যখন আমরা ডেটে গিয়েছিলাম তখন তুমি আমার জন্য এটা কিনেছিলে। এরপর সে তাদের দুজনের মধ্যে আদান প্রদান করার সব মেসেজও তাকে দেখায়। সে টাইমকে সেই কুকিজগুলো দেয় এবং বলে, তোমার জন্মদিনে আমি এই একই কুকিজগুলো বানিয়েছিলাম, তুমি বলেছিলে যে আমি কুকিজের থেকে বেশি সুন্দর দেখতে। টাইম বলে, মা ঠিকই বলেছিলেন, তোমাকে বিশ্বাস করা যায় না, ছবি তো এডিট করা যায়। গড়িয়া বলে, আমি সত্যি বলছি। টাইম বলে, আমাকে কি তোমার বোকা মনে হয়? এরপর সে গার্ডকে বলে, ওকে বাইরে নিয়ে যাও। গড়িয়া তাকে বলে, চুপ করো। টাইম বলে, আমার শার্টটা খুব দামি, এবং তাকে ধাক্কা দিয়ে বলে, তুমি যাই বলো না কেন আমি তোমাকে একটু বিশ্বাস করি না। কেন আমি তোমার মতো একজন পরাজিত মেয়ের সাথে সম্পর্কে জড়াবো? গড়িয়া তাকে লাথি মারে এবং বলে, তোমার স্মৃতি চলে গেছে, এত অহংকারী হওয়ার কি দরকার? আগের মতো হয়ে যাও, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এরপর সে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি। টাইম ধীরে ধীরে সবকিছু মনে করতে শুরু করে। গড়িয়া তাকে বলে, কিছু একটা মনে করো। কিন্তু ঠিক তখনই টাইমের মা সেখানে আসেন। টাইমের মা গড়িয়াকে বাড়ি থেকে বের করে দেন। তিনি বলেন, কিভাবে আমার বাড়িতে ঢোকার আর আমার ছেলেকে আঘাত করার সাহস হলো তোমার? গড়িয়া বলে, আমি টাইমকে আঘাত করছি না, আপনি করছেন। আপনি তার অনুভূতি একটুও বোঝেন না, আপনি শুধু তাকে নিজের কাজের জন্য ব্যবহার করেন। তিনি গড়িয়াকে চড় মারেন এবং বলেন যে তিনি যা কিছু করছেন তার টাইমের জন্য ঠিক। এরপর তিনি গার্ডকে বলেন, ওকে আর কখনো ভেতরে আসতে দিও না। এরপর আমরা গড়িয়াকে দেখি যে সারা রাত সেখানে বৃষ্টির মধ্যে ভিজে অপেক্ষা করছিল। গড়িয়ার ঠান্ডা লাগছিল। ঠিক তখনই টাইমের মা আসেন এবং বলেন, আর কতক্ষণ এখানে অপেক্ষা করবে? তুমি তো জানো আমি তোমাকে টাইমের সাথে দেখা করতে দেব না। গড়িয়া বলে, আমার আপনার সাথে কথা বলার দরকার আছে। এরপর সে বলে, আমি বুঝতে পেরেছি আপনি কেন এত রেগেছিলেন। আপনি স্বার্থপর নন এবং আপনি টাইমকে খুব ভালোবাসেন। আপনি টাইমের সাথে খুব রুক্ষ ব্যবহার করেন। আপনি সব করছিলেন কারণ আপনি চান যে সে একদিন পারমা গ্রুপ শাসন করবে, কিন্তু আপনি তার সুখের কথা ভাবেননি। একটি ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই টিয়া তার মাকে বলেছিল, গড়িয়া এমন ভাবে লড়াই করছে যেন সবকিছু পেতে চায়, যেমনটা আপনি করেন, কিন্তু সে শুধু টাইমকে চায়। আপনারও টাইমের সুখের কথা ভাবা উচিত। টাইমের মা বলেন, আমি টাইমকে ভালো করে চিনি। সে যখন ছোট ছিল তখন থেকেই পারমা গ্রুপ সামলানোর কথা বলতো। গড়িয়া বলে, সে এইসব আপনার জন্য করতে চেয়েছিল যাতে আপনি টাইমের জন্য গর্ববোধ করেন। সে আপনাকে খুব ভালোবাসে। সে আমাকে বলেছিল যে খাওয়ার সময় কেউ কথা বলে না, এমনকি হাসেও না। যখন সে আমার পরিবারের সাথে রাতের খাবার খেয়েছিল তখন সে পরিবারের অর্থ বুঝতে পেরেছিল। সে এর থেকে বেশি কিছু চায় না। যদি সে তার পরিবারের সাথে হাসি মুখে খেতে পারে সেটাই তার জন্য যথেষ্ট। সে যদি এটাতেই খুশি হয়ে যায় তাহলে আপনি কেন এটা দিচ্ছেন না? আপনি চান আমি তার সাথে দেখা না করি? ঠিক আছে, আমি চাই আপনি তাকে হাসতে দেখুন যেমনটা আমি দেখেছি। টাইমের মায়ের মনে পড়ে টাইম তার সামনে কখনো হাসে না, কিন্তু যখন সে গড়িয়ার সাথে থাকে তখন সে খুশি থাকে। ঠিক তখনই টাইম সেখানে আসে। সে জিজ্ঞাসা করে, তুমি আমার হাসির সম্পর্কে কিভাবে জানো? এটা এমন নয় যে তুমি বলছো আমার স্বপ্ন শীর্ষে ওঠা। গড়িয়া বলে, তোমার স্বপ্ন অন্য কিছু। টাইম তার উপর চিৎকার করে, চুপ করো, আর বলে, তুমি আমাকে একদম চেনো না। গড়িয়া বলে, আমি তোমাকে চিনি। টাইম বলে, যে আমাকে চেনে সে আমার সাথে তর্ক করে না। তুমি বলছো তুমি আমার বান্ধবী, কিন্তু তোমার অবস্থাটা দেখো, তুমি আমাকে
আমাকে ভয় পাচ্ছ। গড়িয়া কাঁদতে কাঁদতে বলে, ফিরে এসো। টাইম বলে, কোথায় ফিরে আসবো? আমি এমনই, তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। গড়িয়া বলে, আমি তোমাকে আবার বদলাতে পারবো না, আমি তোমাকে খুব ভালোবাসি। টাইম তার উপর চিৎকার করে, যাও এখান থেকে। গড়িয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। বাড়ির ভেতরে যাওয়ার সময় টাইম গড়িয়ার লকেটটা দেখতে পায়। তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সময় এটা পড়ে গিয়েছিল। লকেটটা দেখে টাইম সবকিছু মনে করতে শুরু করে। ঠিক তখনই তার মা তাকে বলেন, গেটটা খোলো। টাইম সবকিছু মনে করার সঙ্গে সঙ্গে সে দৌড়ে গড়িয়ার কাছে পৌঁছায়। সে গড়িয়াকে জিজ্ঞাসা করে, আমি কি লকেটটা তোমাকে পরিয়েছি কখনো? তুমি নিশ্চয়ই আমাকে এইসব করতে বাধ্য করেছো। গড়িয়া বলে, আমরা জুটি ছিলাম। টাইম বলে, এটা হতে পারে না, আমার কখনো কোনো বান্ধবী ছিল না, আমি কাউকে ভালোবাসতাম না। ঠিক তখনই সে কাশি শুরু করে। গড়িয়া তার কাছে যায় আর টাইম বলে, আমি কখনো অসুস্থ হলে তুমি ঠিক এভাবেই আমার কেয়ার করতে, তাই না? টাইমের সবকিছু মনে পড়ে গিয়েছিল। গড়িয়া হাসে। টাইম নিজের উপর রেগে গিয়ে বলে, আমি তোমাকে আবার আঘাত করেছি। গড়িয়া বলে, তোমার সবকিছু মনে পড়েছে আর এটাই আমার জন্য যথেষ্ট। টাইম নিজের এবং গড়িয়ার একটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এতে তারা তিনজন খুশি হয়। পরের দৃশ্যে আমরা দেখি যে গড়িয়ার শেষ পরীক্ষা ছিল এবং তার বাবা মাও ব্যাংককে ফিরে এসেছিলেন। সেই দিনের পর টাইম আরো পড়াশোনার জন্য 4 বছরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যায়। এখন সে একজন বড় ব্যবসায়ী হয়ে উঠেছে। এমজি এবং কেভিন প্রতিদিন গড়িয়াকে স্কুলে পৌঁছে দেয়। গড়িয়া বলে, আমি বাসে করে যাব। কেভিন বলে, আমার বয়ফ্রেন্ড আদেশ দিয়েছেন, তাই এটা করতে হবে। একটি ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই টাইম তার বন্ধুদের অনেক নিয়ম শিখিয়েছিল এবং নিয়ম 76 অনুযায়ী কোনো ছেলেকে গড়িয়ার আশেপাশে দেখা যাবে না। গড়িয়া বলে, আজ শেষ দিন, তাই আমি একা যেতে চাই। এমজে বলে, ঠিক আছে, আমরা প্রমে দেখা করব। গড়িয়া তাদের জিজ্ঞাসা করে, তোমরাও কি সেখানে আসছো? কেভিন বলে, আমরা আসবো। টাইমের কথা জানি না, তুমি কি ওকে মিস করছো? এটা দেখে মেয়েরা চিৎকার করতে শুরু করে। গড়িয়া বলে, এখন আর কেউ লাল কার্ড পায় না, এমনকি কেউ কাউকে বিরক্ত করলেও কেউ না কেউ তাদের বাঁচিয়ে নেয়। পরীক্ষা শেষ করার পর গড়িয়া ছাদে ছিল যখন জেন আসে। সে গড়িয়াকে একটা বক্স দেয় এবং বলে, টাইম শ্রমের জন্য তোমার জন্য এটা পাঠিয়েছে। বক্সের ভেতরে একটা ঠিকানা ছিল। আজ তার বাবাকে কিছু জিনিসপত্র পৌঁছে দিতে হয়েছিল, কিন্তু তার অসুস্থতার কারণে গড়িয়াকে সেই কাজটা করতে হয়। সবাই তার জন্য অপেক্ষা করছিল। এমজে বলে, যদি সে সময় মতো না পৌঁছায় তাহলে প্রম নাইট শেষ হয়ে যাবে। জেন বলে, সে পৌঁছে যাবে। গড়িয়া পার্টি শেষ হওয়ার পর আসে এবং ক্লান্ত হয়ে বসে পড়ে। সেখানে F4 এর একটা কার্ড পায় যার উপর দিক নির্দেশনা লেখা ছিল। গড়িয়া সেই দিক নির্দেশনা অনুসরণ করে স্টেডিয়ামে পৌঁছায়। তারা তিনজন বেরিয়ে এসে তাকে ভয় দেখায়। জেন বলে, যে তোমাকে জীবনের প্রথমবার লাল কার্ড দিয়েছিল সে ভেতরে তোমার জন্য অপেক্ষা করছে। ভেতরে একটা স্ক্রিন লাগানো ছিল। সেখানে টাইম বলে, তোমার এত দেরি কেন হলো এখানে আসতে? আমি তোমার জন্য একটা পোশাক পাঠিয়েছিলাম। গড়িয়া বলে, আমি সরি, পোশাকটা কাদায় পড়ে গিয়েছিল। গড়িয়া তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সামনে আসবে না? টাইম বলে, হ্যাঁ অবশ্যই, তুমি 1 বছর ধরে আমার থেকে দূরে ছিলে, তুমি কি এজন্য আমার কাছে একটু সরি চাইবে না? শুধুমাত্র মায়ের কথায় দূরে চলে গেলে? গড়িয়া তখন বলে, আমি অনেক সরি। টাইম বলে, আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমার আরো কথা আছে, আমি তারপরে সামনে আসছি। আর তখন তারা তিনজন আসে এবং বলে, অনেক হয়েছে, যথেষ্ট হয়েছে। গড়িয়া বলে, কিন্তু তুমি তো মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলে। টাইম বলে, আমি আমার প্রেমিকার প্রম নাইটে কিভাবে না আসতে পারি? টাইম তার কাছে আসে এবং বলে, আমি অনেক কষ্টের সময় ম্যানেজ করে এসেছি। গড়িয়া বলে, এটা একটা চমক। টাইম বলে, চমক এখনো বাকি আছে, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে আমার কাজ শেষ করে ফিরে এসেছি। সবাই ভাবে যে সে হাঁটু গেড়ে বসে তাকে প্রস্তাব দেবে, কিন্তু সে শুধু তার জুতার ফিতা বাঁধতে শুরু করে এবং বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, কারণ অনেক হয়েছে, আমি তোমার থেকে আর দূরে থাকতে চাই না। এই কথায় সবাই অনেক খুশি হয়ে যায় আর সবাই উদযাপন করতে শুরু করে। আর এভাবে একটা সুন্দর মুহূর্তের সাথে আজকের এই ড্রামাটা এখানে শেষ হয়ে যায়। তো কেমন লেগেছে এই ভিডিওটা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ড্রামাটা এখন পর্যন্ত আমার চ্যানেলের সবচেয়ে বড় ভিডিও, এই জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।